নবপ্রেমের সূচনা। সুমাইয়া আক্তার বৃষ্টি। পর্ব শেষ। আরভির কথায় সমুদ্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আরভি এরকম একটা সারপ্রাইজ দিবে তা সমুদ্রের কল্পনার বাহিরে ছিল। সমুদ্র বারবার নিজের মনকে বুঝো দিচ্ছে এই বলে যে এসব সত্যি নয়। সব তোর ভ্রম সমুদ্র, অথবা তুই হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছিস। মনকে নানাভাবে বুঝাতে চাইলেও অবাধ্য মনটা সেসব কথা বুঝতে চাইল না। তাই সত্যি মিথ্যে যাচাই করতে অনেক আশা নিয়ে সমুদ্র কম্পনরত স্বরে আরভিকে জিজ্ঞেস করল, এসব কি বলছেন ললনা? আপনি নিশ্চয়ই আমার সাথে ঠাট্টা করছেন, তাই না? আমাদের মধ্যে কি ঠাট্টার সম্পর্ক আছে সমুদ্র? আমি যা বলেছি সব সত্যি বলেছি। কি জানেন তো, আমি আবার আপনার মতো এত মিথ্যে বলতে পারি না। হ্যাঁ, আমি মানছি আমি মিথ্যে বলেছি, কিন্তু আমার ভালোবাসা মিথ্যে নয় ললনা। 8 বছর ধরে আপনাকে ভালোবেসে এসেছি। আপনার নতুন নতুন রূপের প্রেমে পড়েছি। কিন্তু বিনিময়ে কি পাচ্ছি? প্রেম দহন। আপনি যদি আমার আর আমার প্রতিশোধের মাঝে প্রবেশ না করতেন তাহলে হয়তো আমি আপনাকে একটা সুযোগ দেওয়ার কথা ভেবে দেখতাম। আপনার সুযোগ দেওয়া আর না দেওয়ায় আমার কিছু যায় আসে না। আপনি আমার না হলে আর কারো হতে পারবেন না। আমি আর আপনাকে হারাতে পারবো না। এতক্ষণ নরম গলায় কথা বললেও এবার সমুদ্রের গলায় কঠোরতা দেখা গেল। শেষোক্ত কথাগুলো অনেকটাই উচ্চস্বরে বলল। আর যা দেখে আরভির ভীষণ হাসি পেল। কিছুটা শব্দ করে হেসে তাচ্ছিল্যের স্বরে বলল, একটা বাহিরের মেয়েকে ভালোবেসে তাকে হারানোর ভয় আপনার এত কষ্ট দিচ্ছে? কেমন উন্মাদের মতো কথা বলছেন আপনি? আর আমি যে আমার জন্মদাতা পিতাকে হারিয়েছি, সেটা কিছু না। সেই ঘটনার সাথে আমি কোনোভাবে জড়িত নই, তা আপনিও ভালো করে জানেন। তা নিয়ে আমি কখনো আপনাকে কোনো প্রশ্ন করিনি। কিন্তু আপনি সেদিন মিনহাজকে বাঁচিয়ে অনেক বড় ভুল করেছেন। আরে আমার ভাই হয় মিনহাজ। আমি কিভাবে আমার চোখের সামনে আমার ভাইকে মরতে দিতাম? আর আপনার ভাই যে আমার সাথে প্রেমের মিথ্যে নাটক করেছে, আমার বাবার অস্তিত্ব চিরতরে পৃথিবী থেকে বিলীন করে দিয়েছে তার বেলা। ওরা ভুল, তা আমিও জানি। ওরা অন্যায় করেছে, পাপ করেছে। কিন্তু তাদের পাপের মাসুল কেন আমাকে দিতে হচ্ছে? অন্যায় যে করে এবং অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী, জানেন তো? আরভির কথা শেষ হলে সমুদ্র নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে ওঠে। আরভি ঈষৎ কেঁপে উঠে সমুদ্র চিৎকারে। এতিমখানার প্রাঙ্গণে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কদম গাছে এক ঝাঁক পাখি বসেছিল। সমুদ্রের চিৎকারে তারাও দিকবিদিক ভুলে ছুটতে শুরু করে। সমুদ্র এবার চোখ তুলে পিয়াসের দিকে তাকায়। সমুদ্রকে পিয়াসের দিকে তাকাতে দেখে আরভি সমুদ্রের চোখের দিকে দৃষ্টি স্থাপন করে। সমুদ্রের রক্তিম বর্ণের চোখ যুগল দেখে বর্ষর ঢোক গিলে। সমুদ্রের চোখে ক্রোধের আগুন দেখতে পাচ্ছে আরভি, যে আগুনে হয়তো ভস্ম করে দিবে সবকিছু সমুদ্র। সমুদ্রকে নিজের দিকে এভাবে তাকাতে দেখে পিয়াস ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠে, আরে ব্রোহ, যেভাবে তাকাচ্ছ আমার তো তোমাকে দেখে ভয় হচ্ছে মনে হচ্ছে। সমুদ্র পিয়াসকে আর কিছু বলতে না দিয়ে এক থাবায় পিয়াসের শার্টের কলার টেনে ধরে। এক ঘুষি বসায় পিয়াসের নাক বরাবর। সমুদ্রের হঠাৎ আক্রমণে পিয়াস 2 কদম পিছিয়ে যায়। নাকে বেশ ব্যথা পেয়েছে। তরল জাতীয় পদার্থ নাক দিয়ে নির্গত হচ্ছে বলে মনে হচ্ছে। হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে নাক মুছতেই দেখতে পায় আঙ্গুলে লাল বর্ণের রক্ত লেগে আছে। সমুদ্র এভাবে গায়ে হাত তুলবে তা আরভি ভাবতে পারেনি। কেননা সমুদ্রকে কখনো এই রূপে দেখেনি আরভি। আরভি সমুদ্রের দিক এগিয়ে গিয়ে 2-1টা কটু কথা শোনাবে সমুদ্রকে, তার আগেই সমুদ্র আবার পিয়াসের দিকে এগিয়ে যায় পিয়াসকে মারার জন্য। 2 হাত দিয়ে পিয়াসের কলার টেনে ধরে বলে, আমার থেকে আমার সর্বনাশিনীকে ছিনিয়ে নেওয়ার কথা ভাবলে একদম জানে মেরে ফেলবো তোকে। সময় থাকতে কেটে পড়, অন্যথায় তোর মৃত্যু আমার হাতে। কথাটি বলে সমুদ্র আবার পিয়াসকে আঘাত করতে যায়। কিন্তু তার আগেই আরভি সমুদ্রকে টেনে নিজের দিকে ঘুরিয়ে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে সমুদ্রের গালে কষে এক থাপ্পড় মারে। ক্রোধান্বিত স্বরে বলে, একদম নিজের মামার মতো হয়েছেন। যেমন মামা তেমন তার ভাগ্নে। মানুষের গায়ে হাত তুলতে কারোরই বিবেকে বাধে না। আরভির দিকে তাকিয়ে সমুদ্রের ক্রোধানল খানিকটা নিভে আসে। কণ্ঠস্বর নরম করে আরভির দিকে তাকিয়ে বলে, ললনা, আপনি আমাকে মারুন। যত ইচ্ছে মারুন। আমি কিছু মনে করব না। কিন্তু আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ের কথা ভাববেন না প্লিজ। আমি আর আপনাকে হারাতে পারবো না। একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন সমুদ্র। ইহকাল বা পরকাল কোনো কালেই এই আরভি রায়হান সমুদ্র মুনতাসিনের হবে না। তর্জনী আঙুল দেখিয়ে সমুদ্রকে শাসিয়ে কথাটি বলল আরভি। অপরদিকে আরভির এই কথাটি সমুদ্রের একদমই পছন্দ হলো না। ফলস্বরূপ ক্রোধের আগুন আবারও জ্বলে উঠল। আর আপনিও একটা কথা ভালো করে মাথায় সেট করে রাখুন। আরভি সমুদ্রের নয় তো কারো নয়। আপনার সব কথা মেনে নিব, কিন্তু আমাকে ছেড়ে অন্য কাউকে জীবনে জায়গা দেওয়ার কথা বললে একদম জানে মেরে ফেলব। এই ত্রিভুবনকে সাক্ষী রেখে বলছি, আরভি রায়হান বেঁচে থাকতে সমুদ্র মুনতাসিনকে নিজের জীবনে এক বিন্দু জায়গা দিবে না।
আর আমিও এই ত্রিভুবনকে সাক্ষী রেখে বলছি, ইহকাল হোক বা পরকাল আরভি রায়হানের নামের সাথে সমুদ্র মুনতাসিন ব্যতীত অন্য কারো নাম জুড়বে না। কথাটি বলে সমুদ্র আর এক মুহূর্তের জন্যও দাঁড়ায়নি। উল্টো ঘুরে নিজের বাইকের দিকে এগিয়ে যায়। বাইক স্টার্ট দিয়ে সর্বোচ্চ গতিতে চালাতে থাকে বাইক। সমুদ্র এখান থেকে চলে যেতেই যেন পিয়াস হাঁফ ছেড়ে বাঁচল। মনে হচ্ছে বাঘের গুহা থেকে জীবিত অবস্থায় ফিরে এসেছে, তাও স্বয়ং বাঘ ছেড়ে দিয়েছে বলে। জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে আরভির দিকে তাকাতেই আরভি মলিন কণ্ঠে বলল, সরি পিয়াস, আমার জন্য তোমাকে শুধু শুধু মার খেতে হলো। আরে রাখো মারের কথা, মনে করিয়ে দিয়ে আর ব্যথা বাড়িও না। আগে বলো, এই বারুদকে তুমি কোত্থেকে খুঁজে পেলে? আমি তাকে খুঁজে পাইনি, সে আমাকে খুঁজে নিয়েছে। চোখ মুখ কুঁচকে প্রত্যুত্তর করল আরভি। কি জিনিস মাইরি, এক ঘুষিতেই পুরো পৃথিবী ঘুরিয়ে এনেছে আমাকে। এখনো মাথাটা ঘুরছে, কেমন ঝিম মেরে আছে। সমুদ্রের চোখ বারবার ঝাপসা হয়ে আসছে অশ্রুতে, যার জন্য ঠিকমতো বাইকও চালাতে পারছে না। লোকে বলে ছেলেরা সহজে কাঁদে না, কিন্তু সবাই হয়তো ভুলে যায় ছেলেদেরও একটা মন রয়েছে। আর এই মনেতেও আঘাত হানে কাল বৈশাখী ঝড় উঠে, যেমন করে আজ সমুদ্রের মনে ঝড় উঠেছে। সমুদ্রের পক্ষে আর বাইক চালানো সম্ভব হচ্ছে না। আর কিছুক্ষণ এভাবে বাইক চালাতে থাকলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট ঘটবে। তাই বাইক থামিয়ে রাস্তার একপাশে রাখল এবং নিজে গিয়ে ফুটপাতের উপর বসে পড়ল। নিজেকে আজ বড় অসহায় মনে হচ্ছে। আরভি কেন সমুদ্রকে ভালোবাসে না তা নিজেই নিজেকে প্রশ্ন করছে, কিন্তু সেসব প্রশ্নের কোনো উত্তর মেলে না। আর কতকাল এভাবে চলবে? আর কতকাল সমুদ্র আরভির পথ চেয়ে বসে থাকবে? তবে কি সমুদ্রেরই ভুল ছিল? তখন মিনহাজের থেকে আরভিকে কেড়ে নেওয়া উচিত ছিল? হয়তো হ্যাঁ, কেননা তখন আরভিকে মিনহাজের থেকে কেড়ে নিলে আজ আরভি ও সমুদ্রের সুন্দর এক সংসার হতো। দুজনের জীবনটাই সম্পূর্ণ অন্যরকম হতো। সুখের প্রজাপতিরা খেলা করত দুজনের সেই ছোট্ট সংসারে। মিনহাজ ঘরের সব লাইট বন্ধ করে অন্ধকারে বসে আছে। নাহিদ চৌধুরী মিনহাজের ঘর অন্ধকার দেখে দরজায় নক করলেন, কিন্তু মিনহাজ দরজা খুলল না। বাংলাদেশ থেকে ফিরার পর থেকেই মিনহাজের মাঝে অদ্ভুত সব ব্যবহার লক্ষ্য করেছেন নাহিদ চৌধুরী। হঠাৎ মিনহাজের কি হলো উনি তাই বুঝতে পারছেন না। বড্ড চিন্তা হচ্ছে ছেলেটাকে নিয়ে। অনেকবার জিজ্ঞেস করেছেন কি হয়েছে, কিন্তু মিনহাজ কোনো উত্তর দেয়নি। তাই উনি ভেবে রাখলেন যে করেই হোক আজ মিনহাজের থেকে জেনেই ছাড়বেন মিনহাজের আসলে কি হয়েছে। যেই ভাবা সেই কাজ। উনি মিনহাজের ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লেন। দরজা ভেতর থেকে লক করা ছিল না বিধায় উনার কোনো ঝামেলা পোহাতে হয়নি এই নিয়ে। ঘরে ঢোকার পরেই উনি দেখতে পেলেন মিনহাজ দেওয়ালের সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে অ্যালকোহল পান করছে। সামনে 2 বোতল খালি পড়ে আছে, তার মানে অনেকক্ষণ ধরেই ড্রিঙ্ক করছে মিনহাজ। নাহিদ চৌধুরী আস্তে ধীরে মিনহাজের দিকে এগিয়ে যান। মিনহাজের পাশে বসে আহ্লাদি স্বরে মিনহাজকে ডেকে বলেন, বাবা মিনহাজ কি হয়েছে তোর? হঠাৎ এত ড্রিঙ্ক করছিস যে? মিনহাজ নিভু নিভু চোখে তাকালো নাহিদ চৌধুরীর দিকে। নাহিদ চৌধুরী নিজের ছেলেকে দেখে আঁতকে উঠলেন। এ কেমন বিধ্বস্ত অবস্থা হয়েছে উনার ছেলের, এর আগে তো কখনো মিনহাজকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখেননি উনি। তবে আজ কি এমন হলো যার জন্য উনার ছেলের এই অবস্থা? নাহিদ চৌধুরী বেশ চিন্তিত হয়ে পড়লেন মিনহাজের অবস্থা দেখে। কোন কারণে মিনহাজের এই হালতা জানতে উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলেন, মিনহাজ বাবা কি হয়েছে তোর? তোকে এরকম দেখাচ্ছে কেন? অনুশোচনা, ভীষণ অনুশোচনা হচ্ছে বাবা। আমি আর পারছি না নিজেকে সামলাতে। পারছি না সবার সামনে হাসি খুশি থাকার নাটক করতে। মাতাল স্বরে প্রত্যুত্তরে বলল মিনহাজ। কিসের অনুশোচনা তোর? ও তুমি বুঝবে না, তাই তোমাকে বলে কোনো লাভ নেই। বলে অ্যালকোহলের বোতলে মুখ লাগিয়ে মদ্যপান করতে লাগলো মিনহাজ। আমি তোর বাবা হই, আমি বুঝবো না তো কে বুঝবে? তুই বল আমাকে, আমি ঠিক বুঝবো তোর কথা। নাহিদ চৌধুরীর এ কথা শুনে মদ্যপান করা থামিয়ে দেয় মিনহাজ। নাহিদ চৌধুরীর দিকে তাকিয়ে ছলছল চোখে বলে উঠে, আরুর সাথে নাটক করতে গিয়ে আমি সত্যিই ওর প্রেমে পড়েছিলাম বাবা। ওর মায় আটকে গিয়েছিলাম। ওর যেই চোখে এক সময় আমার জন্য অফুরন্ত ভালোবাসা দেখেছি ঠিক সেই চোখে সেদিন আমি নিজের জন্য আকাশসম ঘৃণা দেখেছি। ওর চোখের চাহনি দেখেই আমার ভেতরটা শেষ হয়ে যাচ্ছিল। এত কিছুর পরে আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না বাবা। আরশাদ রায়হানের মতো আমাকেও মেরে ফেলো প্লিজ। এ জীবন নরক সমতুল্য হয়ে উঠেছে। আমি আর পারছি না এই অনুশোচনা বয়ে বেড়াতে। মিনহাজের প্রত্যুত্তরে কিছু বলার জন্য নাহিদ চৌধুরী কোনো শব্দ খুঁজে পেলেন না। উনার শব্দভাণ্ডারের সব শব্দ যেন এক নিমিষেই শেষ হয়ে গেছে মিনহাজের মুখ থেকে এই কথাগুলো শুনে। নাহিদ চৌধুরীকে চুপ থাকতে দেখে মিনহাজ আবার বলে উঠল, জানো বাবা তোমার কৃতকর্মের ফল আমাদের 2 ভাইকে পেতে হচ্ছে। আরুকে আমি একা নই, আমার ভাই সমুদ্রও ভালোবাসে, অনেক ভালোবাসে। অথচ দেখো 2 ভাইয়ের মধ্যে কেউই আরুকে নিজের করে পেলাম না। কথাটি বলে পাগলের মতো হাসতে থাকে মিনহাজ। মিনহাজ
বলেছিলাম না তুমি বুঝবে না। ভালোবাসার অর্থ তুমি কখনোই বুঝোনি। যদি বুঝতে তাহলে আজ আমার মা আমার সাথে থাকতেন। আমাকে এভাবে একাকিত্বকে সঙ্গী করে বেড়ে উঠতে হতো না। বাদ দাও সেসব, তুমি এখন এখান থেকে চলে যাও প্লিজ। আমাকে একটু একা থাকতে দাও। বলে আবারও মদ্যপান করতে থাকে মিনহাজ। সমুদ্র বাড়িতে প্রবেশ করতেই নোমান আহমেদ ও ইয়াসমিন সমুদ্রের পথ আটকে দাঁড়ান। নোমান আহমেদ ক্ষিপ্ত স্বরে জিজ্ঞেস করেন, কি সমস্যা তোমার? তুমি নাকি নীলুকে বলেছ পাত্রপক্ষের সামনে না যেতে? তার জন্য বিকেল থেকে মেয়েটা ঘরের দোর এঁটে বসে আছে। কি ভেবেছেন উনারা ভাবতে পারছো তুমি? আমার সম্মানের কোনো দাম নেই তোমাদের কাছে? যাকে বিয়ে করবে না তার সামনে অযথা সং সেজে বসে থাকার কোনো মানে হয় না বাবা। নিচের দিকে তাকিয়ে সমুদ্র শান্ত স্বরে জবাব দেয়, নীলু কাকে বিয়ে করবে আর কাকে করবে না তা কি তোমাকে বলেছে ও? তুমি নিজে বিয়ে করবে না দেখে কি ওকেও বিয়ে করতে দিবে না? আমি কখন বললাম নীলুকে বিয়ে করতে দিব না? ও চাইলে এখনই ওর বিয়ে হবে। কিন্তু ও যাকে পছন্দ করে তার সাথে হবে। তাহলে পাত্রপক্ষের সামনে আসতে সমস্যা কোথায়? এমনও তো হতে পারত ও আমার বন্ধুর ছেলেকে পছন্দ করেছে। আরে ও আমার বন্ধু তন্ময়কে পছন্দ করে। আর তাই তন্ময়ের সাথেই আমি ওর বিয়ে দিব। তোমার বন্ধুর ছেলেকে বাসায় আনার আগে একবার ওকে জিজ্ঞেস করেছো ও কি চায়? ওর কোনো পছন্দ আছে নাকি? আমাদের কি মন নেই? অনুভূতি নেই? আমরা কি কাউকে ভালোবাসতে পারি না? কথাগুলো নোমান আহমেদের চোখের দিকে তাকিয়ে ক্ষিপ্ত স্বরে বলেছে সমুদ্র। কথাগুলো বলতে গিয়ে সমুদ্রের চোখে পানি চলে এসেছে। সমুদ্রের চোখে পানি দেখে নোমান আহমেদ ও ইয়াসমিন হতভম্ব হয়ে গেলেন। কেননা সমুদ্রের বুঝো হওয়ার পর থেকে কখনো সমুদ্রকে কাঁদতে দেখেননি উনারা। সব সময় হাসি খুশিতে মেতে থাকত ছেলেটা। আর আজ সেই ছেলের চোখেই পানি, সমুদ্রের চোখের পানি যে নোমান আহমেদ ও ইয়াসমিনের ভেতরটায় ঝড় তুলে দিয়েছে। তা কি জানে সমুদ্র? ইয়াসমিন দ্রুত বেগে সমুদ্রকে জড়িয়ে ধরলেন। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে চিন্তিত স্বরে শুধালেন, বাবু কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? মায়ের আদর পেয়ে সমুদ্র আর নিজেকে সামলে রাখতে পারল না। ইয়াসমিনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার ভীষণ কষ্ট হচ্ছে মা। আমি আর এ পরাজয় মেনে নিতে পারছি না। প্লিজ আমার ললনাকে আমার কাছে এনে দাও মা। আমি আর কখনো তোমাদের কাছে কিচ্ছু চাইব না। প্লিজ মা, আমাকে আমার সর্বনাশিনীকে এনে দাও। নোমান আহমেদ সমুদ্রের চোখে পানি দেখে নরম হয়ে এলেন। সমুদ্রের মাথায় হাত রেখে বললেন, শান্ত হো, এভাবে ভেঙে পড়লে চলবে না। আমরা কথা বলবো আরভির পরিবারের সাথে। তুই চিন্তা করিস না। আমরা কাল সকালেই যাব আরভিদের বাড়িতে। সমুদ্রের কণ্ঠস্বর পেয়ে নীলু দরজার কাছে দাঁড়িয়ে শোনার চেষ্টা করছিল বাহিরে কি কথা হচ্ছে। কিন্তু যখন সমুদ্রের কান্নার শব্দ পেল তখন তড়িৎ গতিতে দরজা খুলে দিয়ে সমুদ্রের দিকে অবাক চোখে তাকায়। নিজের ভাইকে এভাবে কাঁদতে দেখে নীলুর চোখেও পানি চলে আসে। দৌড়ে সমুদ্রের কাছে এসে সমুদ্রের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, ভাইয়া কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? সমুদ্র জবাবে কিছু বলল না। তবে মিনিট তিনেক সময় নিয়ে নিজেকে কিছুটা সামলে নেয়। ইয়াসমিনকে ছেড়ে চোখের পানি মুছতে মুছতে বলে, কাউকে যেতে হবে না ও বাড়িতে। তারপর দ্রুত পায়ে হেঁটে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দেয়। সবাই নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে সমুদ্রের ঘরের দরজার দিকে তাকিয়ে। ইয়াসমিনের চোখ জোড়াও ছলছল করছে। নিজের ছেলেকে কাঁদতে দেখে কোনো মা কি পারে নিজেকে শান্ত রাখতে? তোমরা কাঁদলে সমুদ্র আরও ভেঙে পড়বে। যাও সবাই যে যার ঘরে যাও। কাল সকালে একবার ও বাড়িতে গিয়ে দেখি। নোমান আহমেদ দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটা অনেক ভাগ্যবতী। কিন্তু আফসোস আমার ছেলের ভালোবাসার কদর করতে পারল না। রাত 3টে বেজে 12 মিনিট। আরভি গভীর ঘুমে মগ্ন। কিন্তু হঠাৎ দরজার খটখট শব্দে আরভির ঘুম হালকা হয়ে আসে। আরভি চোখ মেলে মোবাইলে সময় দেখে নেয়। এত রাতে দরজায় কে নক করবে? আফিফা আফরোজ নন তো আবার? কোনো সমস্যা হয়েছে কি? এসব ভেবে চিন্তিত হয়ে দ্রুত বেগে উঠে দরজা খুলে আরভি। কিন্তু দরজার সামনে কেউই দাঁড়িয়ে নেই। তাহলে দরজায় নক করল কে? জানার জন্য আরভি নিজ ঘর থেকে বের হয়। কিন্তু বের হওয়ার সাথেই কেউ একজন আরভির মুখ চেপে ধরে পেছনে থেকে। আরভি চেষ্টা করে লোকটির থেকে নিজেকে ছাড়াবার। কিন্তু পুরুষ শক্তির সাথে কিছুতেই পেরে উঠতে পারছে না। লোকটি আরভিকে জোরপূর্বক ছাদের দিকে নিয়ে যায়। আরভি বুঝতে পারল না কে এই লোক বাড়িতে প্রবেশ করল কিভাবে আর আরভিকেই বা কেন এভাবে ছাদের দিকে নিয়ে যাচ্ছে। মাথা গরম করলে চলবে না। ঠান্ডা মাথায় সবকিছু সামাল দিতে হবে। আর তা ভেবেই আরভি কিছুটা শান্ত হয়। লোকটি ছাদে গিয়ে আরভিকে ছেড়ে দেয়। আরভির উল্টো ঘুরে লোকটির সম্মুখে দাঁড়ায়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে আরভি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। মুখে বিরক্তিকর শব্দ উচ্চারণ করে শুধায়, আপনি বাড়িতে ঢুকলেন কিভাবে? সদর দরজা দিয়ে ললনা। গার্ডরা আপনাকে ঢুকতে দিয়েছে? ওদের চোখ ফাঁকি দিয়ে এসেছি। আমি আগেও বলেছি আপনি যাদের কাজে রেখেছেন তারা সবাই অকর্মক। আমাকে বিয়ে করে নিন।
সব কটাকে কিভাবে কর্মঠ বানাতে হয় তা দেখিয়ে দিব। এছাড়া আমাকে বিয়ে করলে আপনার আরও অনেক লাভ আছে। ফ্রিতে একটা বডিগার্ড পেয়ে যাবেন, যে সব সময় আপনাকে ভালোবেসে আগলে রাখবে, আর সুযোগ বুঝে পিঠে ছুরি বসাবে। কি তাই তো? এই জন্যই লোকে বলে মেয়েরা বুঝে কম চিল্লায় বেশি। আরে আপনাকে মারতে চাইলে এখনই মারতে পারি, কিন্তু আমি তা করব না। কারণ সমুদ্র গুড বয় এন্ড হি লাভস ইউ। সেদিন আপনাকে আমি যে কথাটি বলেছি তা কিন্তু মিথ্যে নয় সমুদ্র। আমি এখন অন্যের আমানত। আশা করছি অন্যের আমানতে আপনি নজর দিবেন না। আর যদি আমার আমানত অন্য কেউ চুরি করে নেয়, সেক্ষেত্রে আমার কি করা উচিত? তাকে মারব কি? আমি কোনো কালেই আপনার আমানত ছিলাম না। আর তাকে মারলেই কি আমাকে পেয়ে যাবেন? এত সহজ? তাহলে আপনি আমাকে বিয়ে করবেন না, তাই তো? একদম তাই। এখন ভালোয় ভালোয় এখান থেকে কেটে পড়ুন, অন্যথায় আগের বারের মতো ঘাড় ধাক্কা দিয়ে বের করতে আমি দুবার ভাবব না। হয় ভালোবাসুন, না হয় মৃত্যুকে বরণ করে নিন। কথাটি বলে সমুদ্র আরভির কপালে বন্দুক ঠেকায়। আর তা দেখে আরভির চোখ মুখ কঠিন হয়ে আসে। নিজের জেদে অটুট থেকে বলে, চালান গুলি। প্রস্তুত আমি, তবুও আপনাকে ভালোবাসব না। একটু ভালোবাসলে কি হয় ললনা? আমি যে আপনার ভালোবাসার অভাবে পুষ্টিহীনতায় ভুগছি, আমাকে দেখে কি আপনি তা বুঝতে পারছেন না? মিনহাজকে নাহিদ চৌধুরীর ভাগ্নে ভেবে তার রক্তে নিজের হাত রঞ্জিত করতে চেয়েছিলাম, অথচ আপনি তা হতে দেননি। যান, আপনাকে একটা সুযোগ দিচ্ছি, ধরে নিয়ে আসুন আপনার মামা ও ভাইকে। পুলিশের হাতে তুলে দিন তাদের। আমি তাদের ধ্বংস দেখতে চাই। আমার এই চোখ দুটো দিয়ে তাদের মৃত্যু যন্ত্রণা দেখতে চাই। পারবেন এরকম করতে? যদি পারেন তাহলে বলুন, যেদিন যেই মুহূর্তে এমনটা করবেন ঠিক সেদিন সেই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করব। হৃদয়পুরের সো কল্ড আদর্শবান মেয়র আরভি রায়হান, ডটার অব আরশাদ রায়হান, নিজের মনের মাঝে এরকম এক ভয়ঙ্কর ইচ্ছে পোষণ করে চলেছে, তা কি জানে সাধারণ জনগণ? নাহিদ চৌধুরী যে ভালো মানুষের আড়ালে এত কিছু করছে তা কি জানত? সমুদ্র বন্দুকটি আরভির মাথা থেকে সরিয়ে এক পাশে ছুঁড়ে ফেলে হাত মুষ্টিবদ্ধ করে দেওয়ালে একের পর এক ঘুষি দিতে থাকে। এই নিস্তব্ধ রাতে সমুদ্রের প্রতিটি ঘুষির শব্দ স্পষ্টভাবেই আরভির কানে ভেসে আসছে। এভাবে দেওয়ালে ঘুষি দেওয়ার ফলে সমুদ্রের হাত থেকে রক্ত ঝরে তা গিয়ে দেওয়ালে লেগেছে। যা দেখে আরভি বলে উঠে, শুধু শুধু আমার বাড়ির দেওয়াল নষ্ট করছেন কেন? সমুদ্র থামে আরভির কথায়, রক্তিম চোখে তাকায় আরভির দিকে। আরভির প্রতি রাগ কমার বদলে ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। তার উপর আরভির এ কথা যা সমুদ্রের প্রধান লোকে আরও বাড়িয়ে দিয়েছে। সমুদ্র দ্রুত পায়ে এগিয়ে যায় আরভির দিকে। সমুদ্রকে নিজের দিকে আসতে দেখে আরভি পিছিয়ে যেতে থাকে। অনেকটা ছাদের শেষ প্রান্তে চলে এসেছে, কিন্তু আরেকটু পিছিয়ে যাওয়ার আগেই সমুদ্র নিজের গতি আরও বেরিয়ে দিয়ে আরভির দুই বাহু শক্ত করে চেপে ধরে। ক্রোধান্বিত স্বরে বলে উঠে, এতটা অনুভূতিহীন একটা মানুষ কি করে হতে পারে? আমাকে দেখে কি সামান্য দয়ামা হয় না আপনার? একটা ছেলে বছরের পর বছর আপনার প্রেমের দহনে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর আপনি মজা নিচ্ছেন? আমাকে খেলনা মনে হয় আপনার? মিথ্যে অপবাদ দিবেন না সমুদ্র। আমি আপনাকে নিয়ে খেললাম কখন? আরভির এ কথায় সমুদ্র আরভিকে ছেড়ে দেয়। দু হাতে দিয়ে খামচে ধরে নিজের চুল। আজ কেন যেন আরভির উপর প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে, আর তা ক্ষণে ক্ষণে তরতর করে বেড়েই চলেছে। থামার কোনো নামগন্ধ নেই। তার উপর আরভির এসব কথা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। কোনো রকমে নিজেকে ধাতস্থ করে সমুদ্র আরভির উদ্দেশ্য প্রশ্ন ছুড়ে দেয়, কি চান আপনি? আমি মরে গেলে আপনার শান্তি হবে? কেননা আমি বেঁচে থাকতে তো আর আপনাকে শান্তিতে থাকতে দিব না। বাই হুক অর বাই ক্রুক আপনাকে আমার করেই ছাড়ব। আপনাকে ধরে রেখেছে কে? ইচ্ছে হলে মরে যান। কি ভেবেছেন এসব কথা বলে আমাকে রাজি করিয়ে নিবেন? আরভি রায়হানকে এতটাই কোমল মনে হয় আপনার? আমি মরে গেলে আপনি খুশি হবেন? হয়তো। কেননা আপনি নাহিদ চৌধুরীর প্রাণ। আপনি মরে গেলে নাহিদ চৌধুরী নিজের প্রাণ হারিয়ে ফেলবেন, আর তা দেখে আমি শান্তি পাব। আবার এমনও হতে পারে আপনার কবরে মাটি দিতে নাহিদ চৌধুরী 7 সমুদ্র 13 নদী পার করে এখানে ছুটে এলেন। আর এমনটা হলে তো আমার দ্বিগুণ লাভ। তবে তাই হোক, আমরা বরং মরেই যাই। একসাথে বাঁচতে না পারলেও একসাথে মরতে তো পারি। আরভি কিছু বুঝে ওঠার আগেই কথাটি শেষ করে সমুদ্র আরভিকে নিয়ে ছাদ থেকে লাফ দেয়। এদিকে আরভি ভাবতেও পারেনি সমুদ্র এমন কিছু একটা করবে। আরভি তো ভেবেছিল আরভির এসব কথা শুনে সমুদ্র পিছিয়ে যাবে, আরভির প্রতি ঘৃণা প্রকাশ করবে। কিন্তু সমুদ্র যে আরভিকে নিয়ে লাফ দিবে তাকে জানত। সমুদ্র বলে চিৎকার করে উঠে আরভি। ভয় সমুদ্রের হাত শক্ত করে চেপে ধরে, চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। আরভির এ কাণ্ড দেখে সমুদ্র উচ্চস্বরে হেসে ওঠে। আরভি বুঝতে পারল না সমুদ্র হাসছে কেন, আর কিভাবেই বা হাসছে। দোতলা থেকে পড়ে কেউ বুঝি হাসতে পারে? আরভির তো হাতে পায়ে ও কোমরে বেশ ব্যথা করছে। কোমরটা বুঝি ভেঙেই গেল? আচ্ছা, হাত পা ও কি তবে ভেঙে গেছে?
আরভি আস্তে আস্তে চোখ মেলে তাকায়। নিজের দিকে তাকাতেই দেখতে পায় সবকিছু অক্ষত অবস্থায় আছে। কিন্তু কিভাবে সম্ভব? হঠাৎ আরভি খেয়াল করল তারা বালুর উপরে আছে। তার মানে আরভি ও সমুদ্র ছাদ থেকে সোজা এই বালুর উপরে পড়েছে। তার জন্যই বেশি কিছু হয়নি দুজনের। বাড়িতে কিছু কাজ করাতে হবে বলে কাল এই বালু আনিয়েছিল আরভি। ভাগ্যিস কাল বালু আনিয়েছিল, নইলে আজ কি অবস্থা হতো ভাবা যায় এসব? সমুদ্র এখনো হেসেই চলেছে। হাসতে হাসতে শুয়ে পড়েছে বালুর উপরে। আর আরভি রণচণ্ডী রূপ ধারণ করে সমুদ্রের দিকে তাকিয়ে চোখ থেকে আগুনের ফুলকি ঝরাচ্ছে। এই ছেলে এমন কেন? এই ছেলের কি কোনো কাণ্ড জ্ঞান নেই? একটু আগেও তো আরভির উপর রাগ দেখাচ্ছিল, আর এখন এমন ভাবে হাসছে যেন খুব মজার কিছু একটা ঘটেছে। আরভি ক্ষিপ্ত গলায় সমুদ্রকে প্রশ্ন করে, আপনি কি পাগল? এরকম কেউ করে? এখানে যদি বালু না থাকতো তাহলে কি হতো ভাবতে পারছেন? কি আর হতো? আমাদের হাত পা ভাঙত। আমরা কয়েকদিন হসপিটালের বেডে শুয়ে থাকতাম, গুনগুনিয়ে গান গাইতাম। আর সাধারণ জনগণ নিজেদের আদর্শ মেয়ের এই অবস্থা দেখে আফসোসের স্বরে বলতো, আহারে আমাদের মেয়র পঙ্গু হয়ে গেছেন। তারপর আপনাকে আপনার সো কল্ড ফিয়ন্সি আপনাকে রেখে পালাতো। তা দেখে আমি মহৎ ব্যক্তিত্বের পরিচয় দিতে আপনাকে বিয়ে করে নিতাম। আরভির এখন নিজের মাথা ইট দিয়ে বাড়ি মেরে ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে। সামান্য একটা প্রশ্নের এত বিস্তারিত উত্তর, এখন তো এই উত্তর শুনে আরভিরই মাথা ঘুরাচ্ছে। আরভি আশেপাশে তাকালো। বালুর সাথে তো ইটও আনিয়েছিল। সেই ইট এখনই লাগবে আরভির মাথা ফাটানোর জন্য। না না, আরভির মাথা ফাটাতে নয়, সমুদ্রের মাথা ফাটাতে। ওই তো পাশেই ইট রাখা আছে। আরভি উঠার চেষ্টা করল ইট আনার জন্য, কিন্তু উঠতে গিয়ে আর্তনাদ করে আবার বসে পড়ে। কোমরে হাত রেখে অস্ফুট স্বরে বলে উঠে, আমার কোমর। সমুদ্র আরভিকে এরকম করতে দেখে আবার হেসে উঠল। তবে এবার হাসার সাথে সাথে বালুতে গড়াগড়িও খেতে লাগল। আর বলল, কি ভেঙে গেছে? এবার আপনাকে কে বিয়ে করবে ললনা? একে তো সমুদ্রের একটু আগে করা কাণ্ডে আরভি সমুদ্রের উপর রেগে আছে। তার উপর এখন যেভাবে হাসছে তাতে আরভির রাগ আরও বেড়ে চলেছে। আরভি আর নিজের রাগ সামলাতে না পেরে সমুদ্রের দিকে সামান্য ঝুঁকে সমুদ্রের কলার টেনে ধরে। সমুদ্র একবার কলারের দিকে তাকায়, তারপর আবার আরভির চোখের দিকে তাকায়। চোখে চোখ রেখে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, আগেই বলেছিলাম মরতে হলে আপনাকে নিয়ে মরব। আমি মরে যাব আর আপনি অন্য কারো বুকে মাথা রেখে ঘুমাবেন, তা কি করে হয় ললনা? আপনার মাথা শুধুমাত্র আমার বুকে ঠেকবে। আপনার মন দেহ রুহু সব কিছুর উপর কেবল আমার অধিকার থাকবে। আর যদি দুজনেই মরে যেতাম? কোন অধিকারে পরকালে আমার রুহকে নিজের বলে দাবি করতেন? দেখে শুনেই লাফ দিয়েছি। এখানে বালু না থাকলে কখনোই লাফ দিতাম না। রাগের বসে উল্টোপাল্টা কাজ করার অভ্যাস আমার নেই। সমুদ্রের কথা শেষ হতেই এক জোড়া পায়ের শব্দ এসে থামে এখানটায়। কে এসেছে তা দেখার জন্য আরভি ও সমুদ্র দুজনেই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। দেখতে পায় দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ানকে দেখে আরভি একবার নিজের দিকে ও সমুদ্রের দিকে তাকায়। তারপর তাড়াতাড়ি করে সমুদ্রকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে। অপরদিকে দারোয়ান এখানে এসে থবনে গেছে। অদ্ভুত ধরনের শব্দ পেয়ে উনি এখানে এসেছিলেন। এসেই যে এরকম কিছু দেখতে পাবেন তা কখনোই ভাবেননি উনি। না চাইতেও উনার মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন উঁকি দিতে শুরু করল। সমুদ্র দারোয়ানের মনোভাব বুঝতে পারে। হুট করে কিছু দুষ্টু বুদ্ধি সমুদ্রের মাথায় খেলে যায়। আর তাই তো খানিকটা চিৎকারের স্বরে বলে উঠে, বাঁচাও বাঁচাও, ললনা আমার ইজ্জত হরণ করছে। সমুদ্রের এরকম চিৎকার শুনে দারোয়ান নিশ্চিত হলেন উনি যেরকমটা ভাবছিলেন সেরকমই কিছু একটা হচ্ছিল এখানে। নয়তো আরভি ম্যাডাম ও এই ছেলেটি এখানে এভাবে বালুর উপরে একজন আরেকজনের উপর ঝুঁকে থেকে কি করবে? দারোয়ান এবার বর্ষর ঢোক গিলে অমতা অমতা করে বলল, ম্যাডাম আপনি এমনটা করতে পারেন না। আপনি একজন মেয়র হয়ে এমন করলে বাকিরা তো আরও সাহস পেয়ে বসবে। এই কখনো শুনেছেন কোনো মেয়ে ছেলেদের ইজ্জত হরণ করেছে? আরভি দারোয়ানের উদ্দেশ্যে প্রশ্নটি ছুড়ে দেয়। যার প্রত্যুত্তরে দারোয়ান বলে, না শুনিনি, কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছি। আরভি কিছু বলবে তার আগেই আফিফা আফরোজ উপস্থিত হলেন এখানে। আরভি কি হচ্ছে এখানে? আফিফা আফরোজ গম্ভীর স্বরে জিজ্ঞেস করেন। আরভি আফিফা আফরোজকে দেখে কিছুটা দমে যায়। ঘটনাটি যে বাজে ভাবে প্রকাশ পেয়েছে সবার সামনে তা বেশ বুঝতে পারছে আরভি। সব হয়েছে এই সমুদ্রের জন্য। এই লোকের জন্যই এরকম একটা বাজে পরিস্থিতিতে পড়তে হয়েছে, তাও আবার নিজের মায়ের সামনে। আরভি আফিফা আফরোজকে কি বলবে তা ভেবে পাচ্ছে না। সমুদ্র ছাদ থেকে আরভিকে নিয়ে লাফ দিয়েছে তা বললে কেউই বিশ্বাস করবে না। বিশ্বাস করার কথাও না, কেননা পাগলও নিজের ভালো বুঝে। একটা পাগল কখনোই ছাদ থেকে এভাবে লাফ দিবে না। কি হলো? কিছু বলছো না কেন? আর এখনো এভাবে বালুর উপরে বসে আছো কেন দুজনে? মা পাটা একটু মচকে গেছে, উঠতে পারছি না। আরভির এ কথা শুনে আফিফা আফরোজ এগিয়ে আসেন আরভির দিকে।
আরভিকে ধরে উঠিয়ে সমুদ্রকে উদ্দেশ্য করে বলেন, বাড়ি চলে যাও এখন। কাল দিনের আলোতে একবার দেখা করে যেও। কিছু কথা আছে তোমাদের সাথে। ফ্লোরে হাত পা ছড়িয়ে শুয়ে আছে মিনহাজ। চোখ তার পানিতে টইটম্বুর। কি নিদারুণ যন্ত্রণা হচ্ছে বুকের বা পাশে। মনে হচ্ছে এই বুঝি জীবন থেমে গেল এখানেই। শুনেছি মৃত্যুর আগ মুহূর্তে নাকি জন্ম থেকে বর্তমান পর্যন্ত প্রত্যেকটি ঘটনা চোখের সামনে ভেসে ওঠে। মিনহাজের চোখেও তো ভাসছে। তবে কি ফুরিয়ে এলো মিনহাজের দিন? জীবনের অন্তিম মুহূর্তে কি চলে এসেছে মিনহাজ? মিনহাজ সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। চোখের সামনে ফুটে উঠছে একে একে চেনা পরিচিত প্রত্যেকটা মানুষের ছবি। বাবার ছবি, মায়ের ছবি, সমুদ্রের ছবি, সবশেষে আরভির ছবি। মিনহাজ ঈষৎ হাসে। চোখ থেকে অশ্রুকণা গড়িয়ে পড়ে। অতি কষ্টে বিড়বিড় করে বলে, আরু আমার আরু। চোখের সামনে ভেসে উঠে আরভির সাথে কাটানো মিষ্টি মধুর স্মৃতিগুলো। কিন্তু পরমুহূর্তেই আবার ভেসে উঠে কালো অতীতের ভয়ঙ্কর কিছু মুহূর্ত। আরশাদ রায়হাকে হত্যার চিত্র, যা দেখে মিনহাজের লোমকূপ দাঁড়িয়ে যায়। নাহিদ চৌধুরীকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলে, তুমি আমাকে মিথ্যে বলে আরশাদ আঙ্কেলকে খুন করেছ বাবা। তুমি বলেছিলে আঙ্কেলকে শুধু কয়েকদিন বন্দি করে রাখবে। তুমি নিজের সাথে সাথে আমাকেও খুনি বানিয়ে দিলে। আমি এবার উপরওয়ালাকে কি জবাব দিব? মিনহাজের চোখ ঝাপসা হয়ে আসতে থাকে। ধীরে ধীরে চোখের সামনে নেমে আসে ঘোর অন্ধকার। সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। চোখের সামনে পুরোপুরি অন্ধকার হয়ে আসার আগে মুখে কেবল একটা বাক্য উচ্চারণ করে, লা ইলাহা ইল্লাহ। তারপর বুকের মাঝে হঠাৎ করে তীব্র ব্যথা অনুভূত হয়। চোখে বন্ধ হয়ে আসে। প্রশ্বাস নিতে ভুলে যায় মিনহাজ। সমস্ত শরীর বরফের মতো হিম শীতল হয়ে আসতে থাকে। সকাল পেরিয়ে দুপুর গড়ালো। কিন্তু মিনহাজ ঘর থেকে বের হলো না। নাহিদ চৌধুরী সকাল থেকে একটু পর পর মিনহাজের ঘরের সামনে থেকে ঘুরে যাচ্ছেন, কিন্তু মিনহাজের কোনো সাড়া শব্দ পাচ্ছেন না। আর না নিজে সাহস করে ভেতরে যেতে পারছেন। কিন্তু এখন উনার চিন্তার পরিমাণ বেড়ে গেছে। কাল রাতেও কিছু খায়নি ছেলেটা। অনেকক্ষণ দরজার সামনে ঘুরঘুর করে শেষমেশ নিজেকে ধাতস্থ করে দরজা ঠেলে ঘরে প্রবেশ করেন নাহিদ চৌধুরী। দেখতে পান এখনো ছেলেটা ফ্লোরেই শুয়ে আছে। গায়ে কোনো গরমের কাপড় নেই। এই ঠান্ডায় এভাবে ফ্লোরে শুয়ে আছে কেন ছেলেটা? শীত করছে না? এছাড়া এভাবে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। এসব ভেবেই নাহিদ চৌধুরী ধীরে ধীরে মিনহাজের দিকে এগিয়ে গিয়ে মিনহাজের মাথার ধারে এক হাঁটুর উপরে ভর দিয়ে বসেন। মিনহাজের মুখের দিকে দৃষ্টি স্থাপন করেন। কিন্তু মিনহাজকে দেখে উনার অন্তরাত্মা কেঁপে ওঠে। ঠোঁট জোড়া কেমন নীলচে বর্ণ ধারণ করে আছে ঠান্ডায়। শরীরের রঙও কেমন ফ্যাকাশে হয়ে এসেছে। মৃত ব্যক্তির মতো দেখাচ্ছে মিনহাজকে। নাহিদ চৌধুরীর ভয় হলো। দারুণ ভয়। কিন্তু পরমুহূর্তে নিজেকে মনে মনে ধমক দিয়ে বললেন, কি সব উল্টাপাল্টা ভাবছি। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলেন উনি। তারপর আদুরে কণ্ঠে মিনহাজকে ডাকতে লাগলেন। কিন্তু মিনহাজ চোখ মেলে তাকালো না। নাম ধরে ডাকার জন্য কোনো সাড়া শব্দও দিল না। এবার নাহিদ চৌধুরীর মনে ভয়ের দানা বাসা বাঁধে অনেকটা। উনি কম্পনরত হাতটি মিনহাজের কপালে রাখেন। মিনহাজের কপালে হাত রাখার সাথে সাথেই উনি হাত সরিয়ে নেন। শরীরের সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে বসে পড়েন ফ্লোরে। শ্বাস প্রশ্বাস বেড়ে যায় উনার। চোখ ঝাপসা হয়ে আসে অশ্রুতে। না, এই হতে পারে না। মিনহাজ এভাবে মরতে পারে না। হয়তো শীতে শরীর ঠান্ডা হয়ে আছে। হ্যাঁ, এটাই হবে। এসব বলেই নিজের মনকে বুঝো দিলেন নাহিদ চৌধুরী। তারপর চোখের পানি মুছে আবারও নিজের কম্পনরত হাত এগিয়ে নিয়ে যান মিনহাজের নাকের সামনে। কিন্তু কোনো নিঃশ্বাস ফেলল না মিনহাজ। নিঃশ্বাস ফেলবে কি করে? শ্বাস প্রশ্বাস যে চিরতরে বন্ধ হয়ে গিয়েছে মিনহাজের। নাহিদ চৌধুরী মিনহাজের মাথা নিজের কোলে রেখে আহাজারি করে কেঁদে যাচ্ছেন। উনার আর্তনাদ শুনতে পেয়ে আশেপাশের লোকজন ছুটে এসেছে কি হয়েছে তা দেখতে। আজ প্রথমবার নাহিদ চৌধুরী বুঝতে পারছেন স্বজন হারানোর বেদনা ঠিক কতটা তীব্র। আজ প্রথমবার নাহিদ চৌধুরীর আফসোস হচ্ছে নিজের অতীত জীবনে করা কর্মকাণ্ডের জন্য। সেদিন যদি উনি মিনহাজকে ফুসলিয়ে ফাসলিয়ে আরভির কাছে না পাঠাতেন তাহলে আজ হয়তো মিনহাজ বেঁচে থাকত। উনার ছেলে উনার চোখের সামনে প্রাণভরে প্রশ্বাস নিত। কারো ক্ষতি সাধন করে আমরা কখনোই সুখে থাকতে পারি না। ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রতিশোধ না নিলেও প্রকৃতি নিজের প্রতিশোধ নিতে ভুলে না। এই কথাটি আজ আরও একবার প্রকৃতি নাহিদ চৌধুরীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যার ফলে নাহিদ চৌধুরী বুঝতে পেরেছেন উনি ভুল ছিলেন। কিন্তু এখন বুঝে আর কি হবে? এখন যে আর উনার কাছে কিছুই অবশিষ্ট নেই। সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন উনি। যেই ক্ষমতার লোভে উনি এত মানুষ খুন করেছেন সেই ক্ষমতা আজ উনার হাতে নেই। যেই সাম্রাজ্যের জন্য এতকাল উনি অন্ধকার জগতে ডুবেছিলেন সেই সাম্রাজ্য আর উনার কাছে নেই। পরিশেষে ছিল দুই ছেলে। তাদের মধ্যে একজন চোখের সামনে মৃত অবস্থায় পড়ে আছে। বাকি রইল আর একজন। কিন্তু নাহিদ চৌধুরীর জন্য সেও হয়তো ভালো নেই।
নোমান আহমেদ ও ইয়াসমিন আরভিদের বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন এবং তাদের সামনাসামনি বসে আছেন আফিফা আফরোজ ও আরভি। এখানে আসার সময় সমুদ্রকে গভীর নিদ্রায় মগ্ন দেখে কেউ আর কিছু জানিয়ে আসেননি সমুদ্রকে। সকাল সকালই এসেছেন এ বাড়িতে। আশা নিয়ে এসেছেন ছেলেটা ঘুম থেকে উঠলেই হয়তো সুখবর দিতে পারবেন ছেলেটাকে। ইয়াসমিন নোমান আহমেদকে ইশারায় বললেন মূল কথা শুরু করার জন্য। নোমান আহমেদ ইয়াসমিনের ইশারা বুঝতে পেরে গলা খাকারি দিয়ে বললেন, আপা আমরা কেন এসেছি তা হয়তো আপনি অনুমান করতে পারছেন। আমরা আসলে আপনার মেয়ের হাত চাইতে এসেছি আমাদের ছেলের জন্য। আমার ছেলেটা আপনার মেয়েকে অনেক বেশি ভালোবাসে। আমি নিশ্চয়তা দিচ্ছি আপনার মেয়ে আমার ছেলের সাথে সুখে থাকবে। আপনার ছেলে সমুদ্রকে আমারও বেশ পছন্দ। কিন্তু বিয়েটা যেহেতু ছেলে মেয়েদের তাই আমি চাচ্ছি ওরা এই বিষয় নিয়ে সামনাসামনি বসে একবার কথা বলে নিক। নিজেদের মতামত একে অপরের সামনে পেশ করুক। আফিফা আফরোজ বললেন। ইয়াসমিন প্রত্যুত্তরে কিছু বলবেন তার আগেই আরভি বলে উঠে, কিন্তু তার আগে এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের উচিত কিছু সত্য জানা। আরভির এ কথায় আরভি সবার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সবাই আরভির দিকে প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে। আরভি কি এমন সত্য সবাইকে জানাতে চায় তাই সবার মাথায় ঘুরপাক খেতে থাকে। কি সত্য মা? তুমি নিঃসন্দেহে বলতে পারো, ইয়াসমিন বলেন। আরভি গভীর শ্বাস ফেলে বলল, নাহিদ চৌধুরী আমার বাবার খুনি। উনার সাথে উনার ছেলে মিনহাজও জড়িত ছিল। এবার আপনারাই বলুন আমি কিভাবে আমার বাবার খুনিদের আত্মীয়ের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারি? নাহিদ চৌধুরী আমার বাবার খুনি এই একটা কথাই যথেষ্ট ছিল নোমান আহমেদ ও ইয়াসমিনকে হুট করে চমকে দেওয়ার জন্য। উনারা জানতেন নাহিদ চৌধুরী কেমন। তার জন্যই নাহিদ চৌধুরীর সাথে নোমান আহমেদ ও ইয়াসমিন সব সম্পর্ক শেষ করে দিয়েছেন অনেক আগেই। কিন্তু মিনহাজ যে এসবের সাথে জড়িত তা মানতে কষ্ট হচ্ছে উনাদের। কেননা মিনহাজকে ছেলেবেলায় উনারাই তো মানুষ করেছেন। ছেলেটাকে তো কখনো ভুল শিক্ষা দেননি উনারা, তাহলে মিনহাজ নিজের বাবার মতো হবে কেমন করে? মা তোমার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। মিনহাজ এসবের সাথে জড়িত থাকতেই পারে না। ছেলেটাকে ছোট থেকে দেখে এসেছি। এমনকি আমরাই তো ওকে কোলেপিঠে করে মানুষ করেছি। আপনারা চাইলে সমুদ্রকে জিজ্ঞেস করতে পারেন। সমুদ্র ও নাহিদ চৌধুরীর মধ্যে আত্মীয়তার সম্পর্ক আছে জানতে পেরে আফিফা আফরোজ অবাক হয়ে যান। উনি কখনো ভাবতে পারেননি এই দুটো মানুষের মধ্যে কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে। কিন্তু কি সম্পর্ক এই দুজনের মধ্যে? তা জানতেই আফিফা আফরোজ আরভিকে জিজ্ঞেস করলেন, সমুদ্রের সাথে নাহিদ চৌধুরীর কি সম্পর্ক? মা সমুদ্র নাহিদ চৌধুরীর ভাগ্নে আর হেমন্তই মিনহাজ, যে কিনা নাহিদ চৌধুরীর একমাত্র ছেলে। আরভির এ কথায় আফিফা আফরোজ একদম শহীদ হয়ে যান। বুধ হয়ে যান কিছু গভীর চিন্তায়। আরভি মা, বিশ্বাস করো আমার ছেলেটা একদমই এসবে জড়িত নেই। উপরন্তু তোমাকে বড্ড ভালোবাসে ছেলেটা। আমার ছেলেটাকে বড় হওয়ার পর কখনো কাঁদতে দেখিনি। কিন্তু কাল দেখেছি সেটাও তোমার জন্য। তোমাকে হারানোর ভয় আমার ছেলেটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি একজন মা হয়ে তোমার কাছে আমার ছেলের সুখ ভিক্ষে চাইছি। তুমি নাহিদের শাস্তি আমার ছেলেকে দিও না মা। আমি জানি সমুদ্র এসবে জড়িত নেই। কিন্তু সমুদ্রকে দেখলেই আমার মনে পড়ে যায় নাহিদ চৌধুরী আমার বাবার খুনি। আর সেই খুনির ভাগ্নে সমুদ্র। আমি পারবো না এরকম একটা সত্য মেনে নিয়ে সারা জীবন সমুদ্রের সঙ্গে ঘর করতে। আমাকে ক্ষমা করবেন আপনারা। এছাড়া সমুদ্র নাহিদ চৌধুরী ও মিনহাজকে বাঁচিয়েছে বলতে গিয়েও বলল না আরভি। কি দরকার শুধু শুধু এসব কথা সবাইকে জানানোর? সবাইকে জানালে তো আর নাহিদ চৌধুরী বা মিনহাজকে হাতের নাগালে পাবে না আরভি। তাই ভেবেই আরভি কথাটি বলতে গিয়েও থেমে যায়। আরভিকে কথা সম্পূর্ণ না করে থেমে যেতে দেখে ইয়াসমিন শুধালেন, এছাড়া? না তেমন কিছু না। যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার কথা। আমি তাহলে উঠি এবার। নগর ভবনে যেতে হবে আমাকে। বলে আরভি উঠে বেরিয়ে যায় বাড়ি থেকে। আরভি যাওয়ার সাথে সাথেই নোমান আহমেদ ও ইয়াসমিনও উঠে দাঁড়ালেন। মাথা নত করে আফিফা আফরোজকে বললেন, আমরাও তবে উঠি। আর নাহিদের হয়ে ক্ষমা চাইতেও আমাদের লজ্জা করছে। যদিও নাহিদের সাথে আমরা সব রকমের সম্পর্ক বহুকাল আগেই ছিন্ন করে দিয়েছি। তবুও যদি সম্ভব হয় আমাদের মাফ করে দিবেন। আফিফা আফরোজ মুখ ফুটে কিছু বললেন না। শহীদ হয়ে বসে রইলেন আগের মতো করেই। ভাগ্য আজে কেমন জায়গায় এনে দাঁড় করালো তাই ভাবছেন উনি। আরভির জন্য সমুদ্র উপযুক্ত, তা সমুদ্র ও আরভির মধ্যকার সাপ বেজির সম্পর্ক দেখেই বুঝেছেন উনি। আরভিকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে তা কেবল সমুদ্র। কিন্তু এক ভাইকে ভালোবেসে আরেক ভাইয়ের সাথে কিভাবে সংসার করবে মেয়েটা? বয়সও তো কম হয়নি। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। অথচ বিয়ের প্রতি বড্ড অনীহা জন্মেছে মেয়েটির। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। এখন না হয় আরভির কাউকে প্রয়োজন নেই, কিন্তু শেষ বয়সে তো প্রয়োজন। এছাড়া একটা ভরসাযোগ্য হাতে মেয়েটাকে তুলে দিতে না পারলে উনি যে মরেও শান্তি পাবেন না।
নোমান আহমেদ ও ইয়াসমিন বাড়িতে প্রবেশ করে দেখলেন সমুদ্র চুপচাপ ড্রয়িং রুমে বসে আছে। দৃষ্টি তার দরজার দিকেই নিবন্ধ। সমুদ্র যে উনাদের জন্যই পথ চেয়ে বসে আছে তা বেশ বুঝতে পারছেন উনার। কি কোনো কাজ হয়নি তাই তো? নোমান আহমেদ ও ইয়াসমিনকে প্রশ্ন করে সমুদ্র। সমুদ্রের প্রশ্নে ইয়াসমিন অসহায় চোখে সমুদ্রের দিকে তাকিয়ে ডানে বামে মাথা নাড়িয়ে জানান দেন কোনো কাজ হয়নি। তা দেখে সমুদ্র শুকনো হেসে বলে, আমি জানতাম আরভি কখনো রাজি হবে না, তাই তোমাদের না করে দিয়েছিলাম। কি প্রয়োজন ছিল সকাল সকাল ওই বাড়িতে যাওয়ার? আরভির জায়গায় যদি আমাদের নীলু থাকতো তাহলে কি তুই রাজি হতি নিজের বোনকে এমন একটা পরিবারের হাতে তুলে দিতে যেই পরিবারের জন্য তোর বোন তার পরিবারের বটগাছ নামক ছাটাকে হারিয়ে ফেলেছে? নোমান আহমেদ বললেন, তোমরাও দেখছি এখন একই সুরে আরভির গান গাইছ। আরে আমি মানছি মামা অন্যায় করেছে, কিন্তু তাতে আমার দোষটা কোথায়? নোমান আহমেদ ও ইয়াসমিনের প্রত্যুত্তরে কিছু বলতে পারলেন না। নোমান আহমেদ শুধু জিজ্ঞেস করলেন, মিনহাজ কি এসবের সাথে জড়িত? জানি না, তবে আরশাদ রায়হানকে খুনের সাথে ওর সংযোগ আছে। আমরা কি ওকে সুশিক্ষায় মানুষ বানাতে পারিনি? ইয়াসমিন কাদো কাদো হয়ে প্রশ্ন করলেন, যার উত্তর কারো কাছেই জানা নেই। তাই সবাই চুপ করে থাকাটাই শ্রেয় মনে করল। দুপুরে সমুদ্রদের বাড়িতে তন্ময় সপরিবার নিয়ে হাজির হল। সকালে ঘুম থেকে উঠেই সমুদ্র তন্ময়কে মেসেজ করেছিল, দুপুর 2টোর মধ্যে পরিবার নিয়ে হাজির না হলে আজ বিকেলেই আমার বোনকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। বেচারা তন্ময় সমুদ্রের এই একটা মেসেজ দেখে সব কাজ ফেলে রেখে কোনো রকম নিজের পরিবারকে মানিয়ে নিয়ে এসেছে এ বাড়িতে। তন্ময়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এর আগেও অনেকবার এ বাড়িতে আসা হয়েছে, কিন্তু আজ একটু অন্য রকম লাগছে। এক ধরনের ভয় ও অস্থিরতা কাজ করছে মনের মধ্যে। কেননা আজ যে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে তন্ময় অস্থির হয়ে আছে, অন্যদিকে নীলু। বাবা মা কেমন প্রতিক্রিয়া করবে তা ভেবেই ভয় হাতের নখ কামড়াচ্ছে। যদিও তন্ময়কে ভালো ছেলে হিসেবেই জানে এই বাড়ির সবাই, তবুও যদি বাবা মা আপত্তি জানায় তাহলে কি হবে? সমুদ্র তন্ময় ও এই দুজনের পরিবার ড্রয়িং রুমে বসে আছে, আর নীলু নিজের ঘরে। দু পরিবারের কথার মাঝেই নোমান আহমেদ হঠাৎ বলে উঠলেন, আমার মেয়ে যেহেতু তোমাকে পছন্দ করে তাই আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার মেয়েকে বিয়ে করতে হলে কোনো প্রকার নেশা বা সিগারেট স্পর্শ করা যাবে না। এ কথা শুনে তন্ময়ের মা পারভিন নিজের ছেলের পক্ষ নিয়ে বললেন, আপনারা একদম নিশ্চিন্তে থাকুন ভাইজান। আমার ছেলে আজ পর্যন্ত কখনোই এসব স্পর্শ করেনি, আর আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে, সামনেও এসব কখনো স্পর্শ করবে না। নিজের মায়ের কথা শুনে তন্ময়ের ইচ্ছে করছে এখান থেকে উঠে এক দৌড়ে কোথাও একটা পালিয়ে যেতে। কেননা পারভিন না জানলেও নোমান আহমেদ বেশ ভালো করেই জানেন সমুদ্র ও তন্ময় একত্রিত হলে একটু আকটু সিগারেটের ধোঁয়া উড়িয়ে থাকে। তন্ময় মাথা চুলকাতে চুলকাতে ফ্লোরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। মাথা সোজা করে সমুদ্র বা নোমান আহমেদের দিকে তাকানোর সাহস পাচ্ছে না লজ্জায়। তা দেখে নোমান আহমেদ সামান্য হাসলেন। এই দুই ছেলে যে কতটা বজ্জাত তা হাড়ে হাড়ে জানেন উনি। আর সমুদ্র তন্ময়ের কাঁধে হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠে, সাধু সাধু, একদম পারফেক্ট। তাহলে ভাইজান আপনাদের যদি কোনো আপত্তি না থাকে এই সপ্তাহেই ওদের কাবিন হয়ে যাক? তন্ময়ের বাবা তানভীর বললেন, হ্যাঁ কেন নয়, তাহলে এই কথাই থাক। এই খুশিতে এবার তবে মিষ্টি মুখ হয়ে যাক। বলে তন্ময়ের বাবার মুখে মিষ্টি তুলে দিলেন নোমান আহমেদ, আর ইয়াসমিন তন্ময়ের মায়ের মুখে। এদিকে সমুদ্র পুরো মিষ্টির বক্স হাতে নিয়ে একের পর এক মিষ্টি তন্ময়ের মুখে পুড়ে যাচ্ছে। বেচারা তন্ময় সবার সামনে কিছু বলতেও পারছে না, আবার এত মিষ্টি একসাথে খেতেও পারছে না। শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সমুদ্রের দিকে। আর তা দেখে সমুদ্র দাঁত কেলিয়ে হেসে বলে, আরে বেশি বেশি মিষ্টি খা, তাহলে আমার বোনের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে পারবি। সমুদ্রের উক্ত কথায় সবাই সমস্বরে হেসে ওঠে। সবার হাসির শব্দ পেয়ে নীলু এক দৌড়ে নিজের ঘরে চলে যায়। এতক্ষণ পর্দার আড়ালে লুকিয়ে সবার কথা শুনছিল। সব ভালোয় ভালোয় মিটে গেছে বুঝতে পেরে খুশিতে নাচতে ইচ্ছে করছে নীলুর। পরিশেষে নিজের এই অদম্য ইচ্ছে মনের মাঝে আটকে রাখতে না পেরে গান ছাড়াই লাফিয়ে নাচতে লাগল। আপাতত আশেপাশের কোনো দিকে ধ্যান নেই নীলুর। নীলু ব্যস্ত নিজের খুশি উদযাপনে। নাচতে নাচতে ঘুরে একসময় দরজার দিকে ফিরতেই দেখতে পায় তন্ময় বুকে হাত ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে নীলুকে দেখে। তা দেখে নীলু লজ্জায় নিচের ঠোঁট কামড়ে ধরে। তখন পর্দার নিচে নীলুর পা দেখতে পেয়েছিল তন্ময়। নীলু চলে আসার পরেই কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে সমুদ্রের ঘরে আসার বাহানায় নীলুর ঘরের সামনে আসে। আর এসেই দেখতে পায় নীলু লাফিয়ে নৃত্য করছে। নীলুকে থেমে যেতে দেখে এবার তন্ময় নিজেও নীলুর মতো করে লাফিয়ে উল্টোপাল্টা স্টেপ দিয়ে নাচতে থাকে। আর নীলুকে ইশারা করে তন্ময়ের সাথে যোগ দেওয়ার জন্য। তন্ময়ের ইশারা পেয়ে নীলু নিজেও হেসে তন্ময়ের সাথে যোগ দেয়। কিন্তু বেশিক্ষণ দুজন একসাথে নাচতে পারল না।
মিনিট দুয়েকের মাঝেই সমুদ্র নীলুর ঘরে এসে কপাল কুঁচকে বলে, পাগলের দল, বিয়ের পর যত ইচ্ছা লাফালাফি করিস। এর আগে যদি দুইটারে একসাথে দেখছি তাহলে যেভাবে বিয়ে ঠিক করেছি সেভাবেই বিয়ে ভেঙে দিব। বিকেলে সমুদ্র আরভিদের বাড়িতে যায়। কাল রাতে আফিফা আফরোজ আসতে বলেছিলেন বলেই এই মুহূর্তে এই বাড়িতে আসা। সমুদ্র বাড়িতে প্রবেশ করার পরপরই আফিফা আফরোজ আরভিকে ফোন করে জরুরি তলব করেন। আরভিও বিনা বাক্যে মায়ের আদেশে বাড়ি ফিরে। যদিও আরভি ধারণা করতে পারছে এই মুহূর্তে আফিফা আফরোজ কেন ডেকেছেন আরভিকে। বাড়ি ফিরার পর আরভি বুঝল আরভির ধারণাই ঠিক ছিল। সমুদ্র ও আরভির সাথে কাল রাতের ঘটনা নিয়েই কথা বলতে আফিফা আফরোজ আরভিকে এ সময় বাড়ি ফিরতে বলেছেন। আরভিকে আসতে দেখে আফিফা আফরোজ ইশারা করলেন উনার পাশে বসার জন্য। মায়ের আদেশ পেয়ে সমুদ্রের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আফিফা আফরোজের পাশে বসে আরভি। বর্তমানে ড্রয়িং রুমে সমুদ্র ও আরভি দুজনেই উপস্থিত। তাই আর সময় ব্যয় করতে চাইলেন না আফিফা আফরোজ, সোজা আসল কথায় যেতে চাইলেন। সে জন্যই আরভি ও সমুদ্রের উদ্দেশ্য প্রশ্ন করলেন, অবিবাহিত ছেলে মেয়েদের রাতের আধারে দেখা করা অনুচিত তা কি তোমরা জানো? তোমরা যদি একে অপরকে পছন্দ করে থাকো তাহলে আমাকে জানাও, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করব। তা না করে তোমরা কেন এভাবে রাত বিরেতে দেখা করো? মা, আমি সকালেই আমার দিকটা স্পষ্ট তুলে ধরেছি সবার সামনে। এখানে আবার একে অপরকে পছন্দ করার কথা উঠছে কেন? আমি দেখা করতে চাই না সমুদ্রের সাথে। সমুদ্র নিজেই আসে আমার সাথে দেখা করতে। যে চলে গেছে তাকে নিয়ে ভেবে কোনো লাভ নেই, বরং যে আছে তাকে নিয়ে ভাবা উচিত আমাদের। তুই আমাকে কিচ্ছুটি না জানালেও আমি জানি তুই কেন রাজনীতিতে যুক্ত হয়েছিস। মা হই তোর, তোকে দেখলেই বুঝে যাই তোর ভেতরে কি চলছে। তুই নাহিদ চৌধুরীকে রাজনীতি থেকে সরাতে চেয়েছিলি আর এতে সফলও হয়েছিস। নাহিদ চৌধুরীর করা অধিকাংশ অপরাধ সবার সামনে প্রকাশ পেয়েছে। সে যে ক্ষমতা, ধন সম্পদের লোভে পড়ে খারাপ পথে চলেছে সবকিছুই এখন তার হাতের বাইরে। এখন এমন এক অবস্থা হয়েছে যে নিজের দেশেও শান্তিতে মাথা উঁচু করে থাকতে পারছে না, পালিয়ে বেড়াতে হচ্ছে। সে এভাবেই শাস্তি পাচ্ছে। বাকি শাস্তি না হয় রবের উপর ছেড়ে দে। রব আছেন তো সবার করা পাপ পুণ্যের হিসাব নেওয়ার জন্য। কিন্তু মা, কোনো কিন্তু না। তোমার মতামত আমি পড়ে নিব। আগে সমুদ্রের সাথে একটু কথা বলা প্রয়োজন। কথাটি বলে সমুদ্রের দিকে তাকান আফিফা আফরোজ। শান্ত স্বরে সমুদ্রকে বলেন, আচ্ছা সমুদ্র, কিছু মনে করো না বাবা। তোমাকে আমি অনেক পছন্দ করি ছেলে হিসেবে। কিন্তু আমি কেন তোমার হাতে আমার মেয়েকে তুলে দিব তা কি তুমি বলতে পারো? কারণ আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারবো আপনার মেয়েকে আমার থেকে ভালো কেউ বাসতে পারবে না। তোমার ভাইও কিন্তু এই একই কথা বলেছিল। আপনার মেয়ে আগে কেমন ছিল তা পুরোপুরি জানি না আমি, তবে যতটুকু মনে হয় অত্যন্ত কোমল মনের ছিল। কিন্তু এখন সে হয়েছে হৃদয়পুরের মেয়র আরভি রায়হান। আর যেরকম তেরা প্রকৃতির হয়েছে, আপনার মনে হয় আপনার মেয়ের সাথে ছল করে আমি বেঁচে থাকতে পারবো? এছাড়া যাকে দেখে ভালোবাসা কাকে বলে জানতে পেরেছি তার সাথে কিভাবে ভালোবাসার নাটক করি বলুন তো? সমুদ্রের এ কথা শুনে আফিফা আফরোজ সামান্য হেসে প্রত্যুত্তর করলেন, সরি সমুদ্র, কিন্তু আমি এখন আর কারো কথায় বিশ্বাস করতে পারছি না। তোমাকে প্রমাণ করতে হবে তুমি আসলেই আমার মেয়েকে ভালো রাখবে। ভালোবাসা কি প্রমাণ করা যায় আন্টি? ভালোবাসা তো কেবল অনুভব করা যায়। যদি কখনো আমার মেয়ের উপর থেকে তোমার মন উঠে যায় বা যদি তোমার মনে হয় আমার মেয়েকে আর তোমার ভালো লাগছে না, তখন কি এই অনুভূতির কথা একবারও তোমার মাথায় আসবে? আফিফা আফরোজের প্রশ্নে সমুদ্র কিছুক্ষণ চুপ করে ভাবল। তারপর মনের মধ্যে অসীম আত্মবিশ্বাস সঞ্চয় করে আফিফা আফরোজকে শুধালো, আপনাকে ছোট্ট একটা গল্প বলি আন্টি? আফিফা আফরোজ সমুদ্রের চোখের দিকে তাকালেন। সমুদ্রের চোখে স্পষ্ট এক ধরনের ঝলক দেখতে পেলেন। হয়তো সমুদ্র নিশ্চিত এই গল্প শোনার পর আফিফা আফরোজ আর সমুদ্রের ভালোবাসার উপর প্রশ্ন তুলবেন না। আফিফা আফরোজ সমুদ্রকে অনুমতি দিতে বললেন, গল্প বলো। আফিফা আফরোজের অনুমতি পেয়ে আরভির দিকে দৃষ্টি স্থাপন করে সমুদ্র নিজের গল্প বলতে শুরু করে। আজ থেকে 8 বছর পূর্বে ভোরের প্রথম প্রহরে একটা মেয়ের প্রেমে পড়েছিল একটা ছেলে। কিন্তু ছেলেটি হয়তো তখন বুঝেনি প্রেমের পড়ার বিষয়টি। কেননা যদি তখন বুঝতো তাহলে হয়তো সঙ্গে সঙ্গে মেয়েটিকে নিজের করে পাওয়ার জন্য মাঠে নেমে পড়ত। এখন প্রশ্ন করতে পারেন, ছেলেটি সেদিন প্রেমে পড়েছে তা নিশ্চিত হলো কিভাবে যেখানে সে নিজেই জানত না সে প্রেমে পড়েছে? তাহলে উত্তরে আমি বলবো, ছেলেটি যদি সেদিন প্রেমে নাই পড়তো তবে কেন ঘন বর্ষার বৃষ্টিকে উপেক্ষা করে পানিতে ভিজে থাকা পিছল গাছে উঠে কদম ফুল পেড়ে মেয়েটির জন্য রেখে আসবে? কেনই বা ফুল হাতে পেয়ে মেয়েটির প্রতিক্রিয়া কি হবে তা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা বেকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করবে? থাক সে কথা, ছেলেটি একসময় বুঝতে পারে ছেলেটির জীবনে প্রেম এসেছে, মনে বসন্তের রং লেগেছে। কিন্তু নিষ্ঠুর প্রকৃতি হয়তো ছেলেটির প্রেম গ্রহণ করতে চায়নি।
আর তাই তো প্রেমে পড়ার অনুভূতির সাথে পুরোপুরি পরিচিত হওয়ার আগেই মেয়েটি ছেলেটির জীবনের সব রং চুরি করে হারিয়ে যায়। ছেলেটি ছন্নছাড়া হয়ে উঠে পথে ঘাটে পাগল হয়ে খুঁজে ফিরে। ছেলেটি এক সময় ধরেই নেয় মেয়েটি ছিল কালবৈশাখী ঝড়ো স্বরূপ, যে হুট করে চলে এসে সবকিছু ধ্বংস করে না বলেই চলে গেছে। তবুও ছেলেটির মনে কোথাও একটা আশার প্রদীপ জ্বলে উঠে, হয়তো কোনো এক পরিচিত পথের বাঁকে এই অপরিচিত মেয়ের দেখা পাবে। ছেলেটির চাওয়া সত্যি হয়, পরিচিত পথের বাঁকে অপরিচিত সেই মেয়েটির দেখা পায়। কিন্তু আফসোস, মেয়েটি তখন আর ছেলেটির নয়। যেই বসন্তের রং মেয়েটি ছেলেটির মনে লাগিয়েছিল সেই বসন্তের রং অন্য কেউ তার মনে রাঙ্গায়। ছেলেটির পুরো পৃথিবী থমকে দাঁড়ায়। এই দুজনকে একসাথে দেখে সহ্য করতে পারবে না তার মন তাকে তা জানান দেয়। আর তাই তো ছেলেটি পরিবার ছেড়ে শহর ছেড়ে পাড়ি জমায় অপরিচিত নতুন এক শহরে। তারপর অনেক সময় পেরিয়ে যায়, অনেক ঘটনা ঘটে যায়। পরিশেষে 8 বছর পর ভাগ্য ছেলেটিকে আরও একটা সুযোগ দেয়। এবার আপনিই বলুন, এত বছর ধরে ছেলেটা যাকে চেয়ে এসেছে তাকে যদি নিজের অর্ধাঙ্গিনী রূপে পায় তবে কি সম্ভব মেয়েটার উপর থেকে মন উঠে যাওয়া? অতি কষ্টের পর আমরা যা পাই তার মোহ কি কাটে কখনো? এই গল্প যে সমুদ্রের নিজের তা বেশ বুঝতে পারছে আফিফা আফরোজ। জীবন কত অদ্ভুত। তখন যদি আরভি মিনহাজের প্রেমে না পড়ে সমুদ্রের প্রেমে পড়ত তাহলে হয়তো পরিস্থিতি আজ ভিন্ন হতো। এসব ভেবে আফিফা আফরোজের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সমুদ্রকে আর কিছুই বলার নেই আফিফা আফরোজের। এত কিছুর পর আর কিই বা বলার থাকতে পারে ছেলেটিকে? এখন তো উল্টো ছেলেটির জন্য কষ্ট হচ্ছে। 8 বছর কি আর মুখের কথা? পুরো 2920 দিন প্রেম দহনে পুড়েছে ছেলেটা। অন্যদিকে আরভির জায়গা থেকে আরভি ঠিক কোনো মেয়েই চাইবে না নিজের বাবার খুনির পরিবারের সাথে সম্পর্ক গড়ে তুলতে। কোনো মেয়েই চাইবে না এক ভাইয়ের থেকে ধোঁকা খেয়ে আরেক ভাইকে বিশ্বাস করতে। আবার এসবে সমুদ্রেরও কোনো দোষ খুঁজে পাচ্ছেন না উনি। উনার নিজেরই তো মাথা ধরে যাচ্ছে এত কিছু ভাবতে গিয়ে। এ কেমন গোলক ধাঁধা সৃষ্টি হলো মেয়েটার জীবনে? আফিফা আফরোজ কি বলবেন খুঁজে না পেয়ে শেষে সমুদ্রকে জিজ্ঞেস করলেন, তুমি গাজীপুরে জব করো তাই না? না, ছেড়ে দিয়েছি। আপাতত বেকার হয়ে আপনার মেয়ের পিছু পিছু ঘুরছি। আপনার মেয়ে হ্যাঁ বললেই কিছু একটা করব। সমুদ্রের এ কথায় আরভি সমুদ্রকে তাচ্ছিল্য করে বলে, আমি কেন একটা বেকার ছেলেকে বিয়ে করব? জনসেবা ম্যাডাম, আপনি আমাকে বিয়ে করে জনসেবা করবেন? সমুদ্রের প্রত্যুত্তরে আরভি সমুদ্রের দিকে বিরক্তি চোখে তাকায়। ছেলেটার কাছে কি সব কথারই এরকম উল্টোপাল্টা জবাব প্রস্তুত থাকে? তাই হবে হয়তো। আফিফা আফরোজ ভেবে পেলেন না কার পক্ষ নেওয়া উচিত হবে। নিজের মেয়ের পক্ষ নিয়ে কথা বললে ছেলেটি কষ্ট পাবে, যে কিনা এত বছর ধরে অপেক্ষা করছে উনার মেয়ের জন্য। অপরদিকে ছেলেটির পক্ষ নিয়ে কথা বললে উনার মেয়ে কষ্ট পাবে, যার জন্য সহজ নয় সব কিছু মেনে নেওয়া। তাই অনেক ভেবে চিনতে আফিফা আফরোজ এই সিদ্ধান্তে এলেন এরা কি করবে তা এরা নিজেরাই ভাবুক। তার জন্যই উনি আরভির দিকে তাকিয়ে বললেন, তুমি প্রাপ্তবয়স্ক, আশা করছি নিজের ভালো মন্দ বুঝবে। সময় নাও, সময় নিয়ে ভাবো কি করবে। কিন্তু মনে রেখো একজনের পাপের শাস্তি আরেকজনকে দিও না। আফিফা আফরোজ এখান থেকে উঠে যাওয়ার পর সমুদ্র আরভিকে উদ্দেশ্য করে বলে, কেন এমন প্রতিশোধের আগুনে জ্বলছেন ললনা? কি পাবেন এই আগুনে জ্বলে? ধ্বংস, বিনাশ, অতঃপর শান্তি। আপনার কোনো সমস্যা আছে এতে? আর থাকলেও আমার কিছু করার নেই, তাই প্লিজ লিভ নাও। সমুদ্র হাসল আরভির কথায়। যুবক বয়সে বেশ কয়েকবার আরশাদ রায়হানের সমাবেশে উপস্থিত ছিল বন্ধুদের সাথে। তখন উনার কিছু কথা বেশ মনে ধরেছিল সমুদ্রের। কিন্তু উনি কি জানতেন উনার মেয়ে উনার সে সব নীতি কথা এক পাশে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে প্রতিশোধে মাতোয়ারা হয়ে ধ্বংস খেলায় নামতে। যে যাই করুক না কেন, সব সময় ভালোবাসা দিবে। দেখবে একসময় তোমার ক্ষতিসাধক নিজেই অনুতপ্ত হবে তোমার মহৎপ্রাণ দেখে। সমুদ্রের কথায় আরভি অবাক চোখে তাকায় সমুদ্রের দিকে। এ উক্তি আরশাদ রায়হানের। আরশাদ রায়হান প্রায়শই আরভিকে এ কথা বলতেন। এমনকি সমাবেশেও মাঝে মধ্যে এরকম কিছু নীতিবাক্য বলতেন উনি। আরভিকে অবাক চোখে তাকাতে দেখে সমুদ্র দারুণ মজা পেল। যাক, আরভি তবে ভুলেনি সেসব কথা। তাই ভেবে সমুদ্র হেসে বলল, যেই মেয়েটি বাবা হত্যার প্রতিশোধে মেতেছে সেই মেয়েটি নিজের বাবার আদর্শ ভুলতে বসেছে। কথাটি দারুণ হাস্যকর লাগছে না ললনা? বাবার এই মহৎপ্রাণের জন্যই তো আপনার মামা সুযোগ পেয়েছেন। উনি তো বাবার বন্ধু ছিলেন। তবু কেন এরকম একটা জঘন্য কাজ করেছেন? জঘন্য মানুষ জঘন্য কাজ করবে এটাই তো স্বাভাবিক। বরং জঘন্য মানুষ ভালো কাজ করলে আমরা অবাক হয়ে যাই। যেমন করে আরশাদ আঙ্কেল, হয়তো আপনার এসব কাজ দেখে অবাক হচ্ছেন। মানে কি বলতে চাইছেন আপনি? আপনার বাবা আপনাকে সব সময় এই রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছেন কেন? যেন আপনি কখনো এই দূষিত রাজনীতির মধ্যে আটকা না পড়ে যান। উনি আপনাকে উনার আদর্শে গড়ে তুলতে চেয়েছেন, কিন্তু আপনি তো প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গেছেন ললনা। রাখুন সেসব, আমার কি দোষ বলুন তো?
আমি আমার মামা ও ভাইকে বাঁচিয়েছি, এটাই তো। কিন্তু আমি আপনার হয়ে যা কিছু করেছি সেসব কি করেছেন আপনি? শুধু কয়েকবার প্রাণ বাঁচিয়েছেন। আর এর জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। এখন কি প্রাণ বাঁচানোর জন্য প্রতিদান চাইবেন? যদি এরকম কিছু মনে করে থাকেন তবে আমি বলবো আপনি নিজের স্বার্থের জন্য আমার প্রাণ বাঁচিয়েছেন। তাচ্ছিল্যের হাসি হেসে বলল আরভি। আরভির কথা শুনে সমুদ্র দীর্ঘশ্বাস ফেলল। আরভিকে দেখে মনে হচ্ছে আরভি পণ করেছে যাই হয়ে যাক না কেন সমুদ্রকে ভালোবাসবে না। কথাবার্তায় তো তাই মনে হচ্ছে। সমুদ্র কিছুটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করল। আরভিকে নিজের করতে হলে সব সত্যিটা আরভিকে জানাতে হবে। সব সত্যি জানলে হয়তো কিছুটা হলেও আরভির মনে সমুদ্রের জন্য একটা জায়গা তৈরি হবে। তা ভাবেই সমুদ্র আরভির উদ্দেশ্য প্রশ্ন ছুড়ে দিল, আপনার মনে কি একবারও প্রশ্ন জাগেনি নাহিদ চৌধুরীর বিরুদ্ধে এত প্রমাণ পুলিশের হাতে কিভাবে লেগেছে? সমুদ্রের এ প্রশ্নকে আরভি তেমন একটা গুরুত্ব দিল না। উল্টো মজা নিতে জিজ্ঞেস করল, আপনি দিয়েছেন প্রমাণ? হ্যাঁ, আমি তন্ময়কে কাজে লাগিয়ে অনেক আগেই কিছু প্রমাণ জোগাড় করে রেখেছিলাম। বাকিগুলো এই কয়েকদিনের মাঝে করেছি। তন্ময় আমার বন্ধু, এই সুবাদে কেউ তন্ময়কে সন্দেহ করেনি। আর আমাকে সন্দেহ করবে তা অসম্ভব। আমি বুকে পাথর চেপে মামাকে কারাগার পর্যন্ত পৌঁছে দিয়েছি। আর সেই কারণেই মামা নিজের ক্ষমতা সাম্রাজ্য সব হারিয়েছে। আর আপনি ভাবছেন আমি আমার মামার পক্ষ নিচ্ছি? হ্যাঁ মানছি, তারপর আমি মামাকে সাহায্য করেছি। কারণ আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না মামার এই অবস্থা দেখা। মনের কোণে কোথাও ভালোবাসা রয়ে গেছে মামার জন্য। মামাকে বা মিনহাজকে চোখের সামনে আমি মরতে দিব এ কথা আমি কশ্চিনকালেও ভাবতে পারি না। সমুদ্রের কথা শেষ হলে আরভি সমুদ্রের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে শুধালো, তো আমাকে এসব বলছেন কেন আপনি? সহানুভূতি অর্জন করতে? আপনি এমন অনুভূতিহীন হলেন কিভাবে ললনা? আমার অবস্থা দেখে কি আপনার বিন্দু পরিমাণ খারাপ লাগে না? একটা ছেলে আপনার জন্য এত বছর ধরে অপেক্ষা করে যাচ্ছে তা জানতে পেরেও কি আপনার মনে তার জন্য মায়া জন্মায় না? সামান্য একটু দুঃখ প্রকাশ করে না? না করে না। আরভির কথায় সমুদ্র চুপ করে আরভির চোখের দিকে তাকিয়ে রইল। আর আরভি সমুদ্রের চোখের দিকে। মূলত দুজনেই ব্যস্ত একে অপরের চোখের ভাষা পড়তে। সমুদ্র এই আশায় আরভির চোখ পড়তে চাইছে হয়তো সামান্য হলেও আরভির চোখে নিজের জন্য মায়ামোহ দেখবে। অপরদিকে আরভি সমুদ্রের চোখে চোখ রেখে সত্য মিথ্যা যাচাই করতে সমুদ্রের চোখ যুগল পড়ার চেষ্টা করছে। নাহিদ চৌধুরী নিজের সামনে মিনহাজের লাশ নিয়ে মিনহাজের মাথার ধারে বসে আছেন। উনি বর্তমানে বাংলাদেশে উনার নিজ বাড়ি চৌধুরী ম্যানশনে অবস্থান করছেন। একটু আগেই এসেছেন এখানে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তবেই এসেছেন। তন্ময় গোপন সূত্রে খোঁজ পেয়েছে নাহিদ চৌধুরীর বাড়ি ফেরার কথা। তাই নিজের টিম নিয়ে বের হয়ে গেছে গাড়ি নিয়ে। উদ্দেশ্য নাহিদ চৌধুরীকে হাতে নাতে ধরা। এবার এমন ব্যবস্থা করতে হবে যে কোনো ক্রমেই আর কারাগার থেকে মুক্তি পাবেন না উনি। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত থাকতে হবে অন্ধকার কারাগারে। নাহিদ চৌধুরী অনেকক্ষণ যাবৎ নিজের ছেলের মুখমণ্ডলের দিকে তাকিয়ে আছে। কত নিষ্পাপ লাগছে ছেলেটাকে। কত সুন্দর করে ঘুমিয়ে আছে ছেলেটা। আর জাগবে না কখনো। ভালোই হয়েছে জাগবে না। এখন যেরকম শান্তিতে ঘুমিয়ে আছে জেগে থাকলে সেরকম শান্তি হয়তো কোনোকালেই পেত না। আরভিকে ঠকানোর আফসোস অনুতাপ চিরকাল থেকে যেত ছেলেটার মনে। এখানে আসার আগে হিমেলকে জানিয়েছিলেন উনি ফিরবেন। কিন্তু এটা বলেননি মিনহাজের মৃতদেহ সাথে নিয়ে ফিরবেন। হিমেল নাহিদ চৌধুরীর অবস্থা ও মিনহাজের মৃতদেহ দেখে অবাক না হয়ে পারল না। নাহিদ চৌধুরীর মুখের দিকে তাকিয়ে বুঝল উনার অবস্থা কতটা দুর্বিষহ হয়ে আছে। অনেকক্ষণ এক কোণে দাঁড়িয়ে থেকে বুকের মাঝে কিছুটা সাহস জুগিয়ে হিমেল জিজ্ঞেস করল, ভাই মিনহাজ বাবারে মাটি দিবেন না? এতক্ষণ চুপচাপ বসে থাকলেও হিমেলের উক্ত কথায় আর চুপচাপ থাকতে পারলেন না। চিৎকার করে কেঁদে উঠলেন। উনার কান্নার স্বর সমগ্র চৌধুরী ম্যানশন জুড়ে শোনা গেল। দলের লোকেরা বেশ আগ্রহ নিয়ে দেখছে পাষাণ এক মানুষকে নিজ ছেলের জন্য কাঁদতে। যেই লোক এতকাল নিজ হাতে মানুষ খুন করে এসেছে আজ সেই লোকই নিজের ছেলের মৃতদেহ সামনে নিয়ে আহাজারি করে কাঁদছে। কিছুক্ষণ কেঁদে নিজেকে শান্ত করলেন নাহিদ চৌধুরী। তারপর সমুদ্রের নম্বরে কল করলেন। সমুদ্র সবে মাত্র ঘুম থেকে উঠেছে। চোখ থেকে ঘুমের রেশ এখনো পুরোপুরি কাটেনি। তাই বসে বসে ঝিমোচ্ছিল। হঠাৎ মোবাইল বেজে উঠলে নিভু নিভু চোখে মোবাইল হাতে নেয়। কে ফোন করেছে দেখতে স্ক্রিনে তাকাতেই দেখতে পায়, মামা নামটি ভাসছে। মুহূর্তের মাঝে সমুদ্রের চোখ থেকে সমস্ত ঘুম বিলীন হয়ে যায়। বড় বড় চোখ করে স্ক্রিনের নম্বরের দিকে তাকায়। এটা তো নাহিদ চৌধুরীর বাংলাদেশের নম্বর। তবে কি নাহিদ চৌধুরী বাংলাদেশে এসেছেন? কিন্তু কেন এসেছেন? নাকি এটা নাহিদ চৌধুরী নয়, নাহিদ চৌধুরীর নম্বর থেকে অন্য কেউ কল করেছে? সব প্রশ্নের উত্তর জানতে সমুদ্র কলটি রিসিভড করে কানে ধরতেই ভেসে আছে নাহিদ চৌধুরীর ক্রন্দিত কণ্ঠস্বরে উচ্চারিত একটা বাক্য, মিনহাজ আর বেঁচে নেই রে ভাগ্নে।
সমুদ্র স্তম্ভিত হয়ে যায় নাহিদ চৌধুরীর উক্ত বাক্যে। নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হয়। হয়তো ভুল শুনেছ সমুদ্র। তা ভেবেই প্রশ্ন করে, মামা তুমি কি বলছো বুঝতে পারছি না। আরেকবার বলো তো। আমাদের মিনহাজ আমাদের ছেড়ে চলে গেছে ভাগ্নে। পাড়ি জমিয়েছে অন্য এক জগতে। বলে হুহু করে কেঁদে উঠেন নাহিদ চৌধুরী। সমুদ্র এবারও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এ কি করে সম্ভব? মিনহাজ এভাবে চলে যেতে পারে না। সমুদ্রের চোখ ভিজে উঠে। দিকবিদিক শূন্য হয়ে সমুদ্র ছুটে যায় চৌধুরী ম্যানশনে। সমুদ্র চৌধুরী ম্যানশনে পৌঁছে দেখল বাড়িটি চারপাশ থেকে র্যাব ঘিরে রয়েছে। সমুদ্র ভেতরে প্রবেশ করতে চাইলে র্যাবদের মাঝ থেকে একজন পথ আটকে দাঁড়িয়ে বলল, ভেতরে যাওয়ার অনুমতি নেই কারো। সমুদ্র মানল না লোকটির কথা। ধাক্কা দিয়ে লোকটিকে ফেলে ভেতরে দৌড় লাগালো। সমুদ্রকে এভাবে ভেতরে যেতে দেখে দুজন র্যাব সমুদ্রের পিছু ছুটল সমুদ্রকে ধরতে। কিন্তু তারা সমুদ্রকে আটক করার আগেই সমুদ্র বাড়ির ভেতরে প্রবেশ করে। দেখতে পায় একটা মৃতদেহ পড়ে আছে ফ্লোরে। শরীর তার সাদা কাপড়ে আবৃত। তার মাথার ধারেই নাহিদ চৌধুরী বসে হাউমাউ করে কেঁদে চলেছেন। আর তন্ময় নাহিদ চৌধুরীর মাথায় বন্দুক ঠেকিয়ে এক দৃষ্টিতে মৃতদেহের দিকে তাকিয়ে আছে। সমুদ্র আস্তে ধীরে মৃতদেহের দিকে এগিয়ে যেতে চাইলে দুজন র্যাব সমুদ্রের পথ আটকে দাঁড়ায়। যে দুজন র্যাব তখন সমুদ্রকে ধরতে সমুদ্রের পিছু পিছু ছুটেছিল তারাই সমুদ্রকে থামিয়েছে। সমুদ্রের কপালে বন্দুক ঠেকিয়ে বলে, বাহিরে চলুন আমাদের সাথে। এবার সবার দৃষ্টি যায় সমুদ্রের দিকে। তন্ময় সমুদ্রকে দেখে র্যাবদের ইশারা করে সমুদ্রকে ছেড়ে দিয়ে এখান থেকে বের হয়ে যেতে। তন্ময়ের ইশারা পেয়ে তারা বেরিয়ে যায়। আর তারা বেরিয়ে যেতেই নাহিদ চৌধুরী উঠে দাঁড়ান। সমুদ্র ধীরপায় মৃতদেহের সামনে এসে দাঁড়ালে সমুদ্রের হাত ধরে কান্নারত স্বরে বলেন, দেখ না ভাগ্নে, আমার ছেলেটা আমাকে একা ফেলে চলে গেছে। আমি বাপ হয়ে নিজের ছেলের লাশ কাঁধে নিব কি করে? এই ভার যে আমি বহন করতে পারবো না। আজ বুঝলে তো মামা? কারো কাছের মানুষ মারা গেলে কেমন লাগে। কথাটি বলে সমুদ্র সাদা কাপড়ে আবৃত মৃতদেহের সামনে বসে পড়ে। মুখের উপর থেকে সামান্য একটু কাপড় সরিয়ে চুলে হাত বুলিয়ে দিয়ে বলে উঠে, ওপারে ভালো থাকিস আমার ভাই। এই শীতের মধ্যে বৃষ্টির দেখা পাওয়া দুর্লভ বস্তুর মতো হলেও মাঝে মধ্যে শীতের কোনো এক প্রহরে বৃষ্টি নামে চারপাশকে আরেকটু শীতল করে তোলার উদ্দেশ্যে। যেমন করে আজও শীতের রেশ বাড়াতে এই অবেলায় ঝিরিঝিরি ধারায় বৃষ্টি পড়ছে। আর সেই বৃষ্টিতে ভিজে চারজন ব্যক্তি কাঁধে করে মিনহাজের লাশ নিয়ে যাচ্ছে কবর দেওয়ার উদ্দেশ্যে। চারজন ব্যক্তি হল নাহিদ চৌধুরী, নোমান আহমেদ, তন্ময় ও সমুদ্র। সাথে বেশ কিছু র্যাব রয়েছে এই চারজনকে ঘিরে। আর রয়েছে শত শত সাধারণ জনগণ। তন্ময় সিস্টেমের বাহিরে গিয়ে নাহিদ চৌধুরীকে মুক্তি দিয়েছে সাময়িক সময়ের জন্য। মিনহাজের দেহ মাটিতে দাফন করার পরমুহূর্তেই গ্রেফতার করা হবে উনাকে। এর জন্য উপর মহলে করা জবাবদিহিতা করতে হবে তন্ময়কে। জেনে শুনেই এত বড় রিস্ক নিয়ে সিস্টেমের বাহিরে গিয়ে এই কাজ করেছে তন্ময়। এমনও হতে পারে এই কাজের জন্য তন্ময়কে নিজের চাকরিটাই হারাতে হবে। জানাজা হলো, মৃতদেহে দাফন করা হলো। আস্তে ধীরে ভিড় কমতে লাগলো কবরস্থান থেকে। নাহিদ চৌধুরী গ্রেফতার হলেন তন্ময়ের নির্দেশ মতে। নাহিদ চৌধুরীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় চারপাশ থেকে সাংবাদিকেরা ঘিরে ধরেছে র্যাবদের। এক এক সাংবাদিক এক এক রকমের প্রশ্ন করে যাচ্ছে নাহিদ চৌধুরীকে। কিন্তু নাহিদ চৌধুরীর মাঝে কোনো অনুভূতি কাজ করছে না। সন্তান হারিয়ে পাথরের ন্যায় অনুভূতি শূন্য হয়ে পড়েছেন উনি। র্যাবের সদস্যরা ভিড় ঠেলে নাহিদ চৌধুরীকে সুরক্ষিতভাবে গাড়িতে তুলল। অপরদিকে এই চিত্র সকল পত্রিকায় প্রথম পাতায় ছাপানো হলো। টিভিতে লাইভ দেখানো হলো। যার শিরোনামে ছিল, অসৎ কর্মকাণ্ডের জন্য আবারও গ্রেফতার হলেন হৃদয়পুরের সাবেক মেয়র নাহিদ চৌধুরী। জানা গেছে উনি এতকাল পলাতক ছিলেন। গতবার জেল থেকে পালিয়ে গিয়েছিলেন উনার ছেলের মাধ্যমে। আর আজ সেই ছেলেরই জানাজার পর র্যাব উনাকে আটক করেছে। একসময় সবাই প্রস্থান করল কবরস্থান থেকে। কিন্তু সবাই চলে যাওয়ার পর একজন গুটি গুটি পায়ে এগিয়ে এলো সদ্য দেওয়া কবরটির সম্মুখে। সাদা রঙের একগুচ্ছ গোলাপ কবরের পাশে রেখে বিড়বিড় করে বলল, হয়তো আপনি আমায় ভালোবাসেননি, কিন্তু আমি ভেসেছিলাম মনের গহীন থেকে। তাই না চাইতেও চলে এলাম। তবে এটাই প্রথম এবং এটাই শেষ। আর কখনো আসবো না আপনার নতুন এই আঙ্গিনায়। কথাটি বলে পিছু ঘুরতেই এক পুরুষালী দেহের সাথে ধাক্কা খেতে গিয়েও থেমে যায়। মাথা উঁচু করে লোকটির মুখের দিকে তাকালে দেখতে পায় সমুদ্র দাঁড়িয়ে আছে। আরভি সমুদ্রকে দেখে সমুদ্রের থেকে চোখ নামিয়ে নেয়। যা দেখে সমুদ্র আরভির চিবুকের নিচে এক আঙুল দিয়ে স্পর্শ করে মুখমণ্ডল খানিকটা উপরের দিকে তুলে চোখের দিকে তাকায়। দেখতে পায় আরভি নিজের চোখ যুগল বন্ধ করে আছে। কিন্তু চোখের পাপড়ি ভিজে আছে পানিতে। সমুদ্র বিষাদ হাসল। আর বলল, বাবার খুনির জন্য কাঁদছেন? বৃষ্টিতে ভিজেছে চোখ। ঠোঁট কাঁপছে কেন? বড্ড শীত করছে। চোখ বন্ধ করে আছেন যে? লুকোচ্ছেন কিছু?
সমুদ্রের এ প্রশ্নে আরভি চোখ মেলে তাকালো। নিজের ভেতরকার কথাগুলো আর চেপে রাখতে পারল না। এতকাল তো রেখেছিল, কিন্তু এখন কেমন দম আটকে আসছে। নিজের অনুভূতিদের আর দমিয়ে রাখতে পারছে না। তাই তো সমুদ্রের চোখে চোখ রেখে বলল, আমি জানি না সমুদ্র। আমি সত্যি জানি না আমি কেন কাঁদছি। আমি সত্যি জানি না আমার কেন এত কষ্ট হচ্ছে। এ যে অনুচিত সমুদ্র। শত্রুদের জন্য কাঁদতে নেই, তবুও কেন কাঁদছি আমি? আরভির চোখ পানিতে টইটম্বুর হয়ে আছে। যে কোনো সময় গড়িয়ে পড়বে। কান্না আটকে রেখে গুমরে মরবেন না দয়া করে। প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিন। আমি আর আপনি ছাড়া কেউ নেই এখানে। তাই লোকে জেনে যাওয়ার কোনো ভয় নেই। অশ্রুদের ঝরতে দিয়ে মনকে হালকা করে নিন। আরভি আর নিজের অশ্রুদের বাধা দিল না। ঝরতে দিল। প্রকৃতির মাঝে কিছু সময়ের জন্য নিজেকে বিলিয়ে দিল। যার মাধ্যমে কিছু সময়ের জন্য খুঁজে পেল পুরনো সেই আরভি সত্তাকে। রাতে বেকনিতে দাঁড়িয়ে আজ সকালের কথা ভেবে চলেছে আরভি। আজ সকালে নাহিদ চৌধুরী আরভিকে কল করেছিলেন। নাহিদ চৌধুরীর কল পেয়ে আরভি ভেবেছিল হয়তো হুমকি দিবে বা কিছু খারাপ কথা বলবে আরভিকে। কিন্তু এমন কিছুই হয়নি। উনার গলার স্বর ছিল ভাঙ্গা। উনি কোনো রকমে থেমে থেমে কেবল কিছু বাক্যই বলেছিলেন। উনি বলেছিলেন, সমুদ্র তোমাকে অনেক ভালোবাসে। আমার ভুলের মাসুল তুমি সমুদ্রকে দিও না মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আইনের হাতে নিজেকে সঁপে দিব, কথা দিচ্ছি। কিন্তু তুমি আমার পাপের শাস্তি আমার ভাগ্নেকে দিও না। এরপর আরভিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেন। আরভি ভেবেছিল হয়তো নতুন কোনো ফাঁদ পেতেছেন নাহিদ চৌধুরী। কেননা উনি এরকম একজন মানুষ যার থেকে এই কথাগুলো কোনো কালেই আশা করা যায় না। কিন্তু যখন দুপুরে নিউজ দেখল তখন আসল ঘটনা বুঝতে পারল। ছেলেকে হারিয়ে পরিবর্তন এসেছে, তবে চারপাশে বেশ কুয়াশা পড়েছে। কোনো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। শীতে আরভির শরীর ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। তাই আর বেশিক্ষণ দাঁড়ালো না বাহিরে। ঘরে চলে এলো। বিছানায় শুয়ে বিড়বিড় করে বলল, সবার শাস্তি সবাই পেয়েছে। এবার আপনার পালা সমুদ্র। প্রস্তুত হন নিজের শাস্তির জন্য। কেটে গেল দুদিন। আরভি নিজের কাজ নিয়ে অনেকটাই ব্যস্ত ছিল এই দুদিনে। এছাড়া সামনে আরভির বিয়ে। ব্যস্ত তো থাকবেই। এই তো কাল রাতে বিয়ের কার্ড ছাপিয়ে এনেছে। এখন সবার কাছে পৌঁছে দেওয়ার পালা। তবে সবার আগে পৌঁছাতে হবে সমুদ্রের কাছে। আরভি চায় আরভির বিয়ের প্রথম কার্ড যেন সমুদ্র পায়। তাই সকাল সকাল একটা কার্ড হাতে নিয়ে পৌঁছে গেল সমুদ্রদের বাড়িতে। সাথে ফাহাজকেও নিয়ে নিল। আরভিকে হঠাৎ বাড়িতে দেখে নোমান আহমেদ ও ইয়াসমিন অবাক হলেন। তারপর আবার নিজেদের সামলে নোমান আহমেদ হাসিমুখে বললেন, আরে মা, এসো এসো। আজ হঠাৎ আমাদের বাড়িতে এলে যে? সমুদ্র কিছু করেছে? এসব কথা পরে জিজ্ঞেস করলেও তো হয়। আগে মেয়েটাকে একটু বসতে দাও। ইয়াসমিন বললেন, ও হ্যাঁ, তাই তো। কিছু মনে করো না মা। আসলে তোমাকে হঠাৎ এ বাড়িতে দেখে খানিকটা চমকে উঠেছি। সমস্যা নেই, আপনারা প্লিজ ব্যস্ত হবেন না আমাকে নিয়ে। আরভি প্রত্যুত্তরে বলল, তা কি করে হয়? তুমি প্রথমবার এসেছো আমাদের বাড়িতে। তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। ইয়াসমিন কথাটি বলেন। কিন্তু আরভি উনাকে বাধা দিয়ে বলে উঠে, না না আন্টি। অযথা কষ্ট করবেন না। আমার কাছে সময় নেই তেমন একটা। এখান থেকে বেরিয়েই সমাবেশে যেতে হবে। আমি একটু প্রয়োজনে এসেছি এখানে। আরভির মুখে প্রয়োজনের কথা শুনে সামান্য ভয় পেলেন নোমান আহমেদ ও ইয়াসমিন। তবে কি নোমান আহমেদের ধারণাই ঠিক? সমুদ্র কিছু করেছে? নোমান আহমেদ ও ইয়াসমিনকে এভাবে চিন্তিত হতে দেখে আরভি মিষ্টি হাসি উপহার দিল উমাদের উদ্দেশ্যে। তারপর সোফায় বসে বলল, এই নিন বসেছি। এবার আপনারাও একটু নিশ্চিন্তে বসুন তো। আরভির কথায় নোমান আহমেদ ও ইয়াসমিন ভয়ে ভয়ে বসলেন। দুজনের চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠেছে। হয়তো সমুদ্রকে নিয়ে চিন্তা করছেন। হয়তো ভাবছেন সমুদ্র কোনো গন্ডগোল বাঁধিয়েছে দেখেই আরভি এখানে এসেছে। নইলে তো এই বাড়িতে আরভির পা ফেলার কথা না। আরভি ফাহাজের দিকে তাকিয়ে দেখল ফাহাজ দাঁড়িয়ে। তা দেখে বলল, আরে ফাহাজ, তুমি দাঁড়িয়ে কেন আবার? আরভির কথায় ফাহাজ পাশের সোফায় বসল। তারপর আরভি নোমান আহমেদ ও ইয়াসমিনকে উদ্দেশ্য করে বলল, ভয় পাবেন না। সমুদ্র কিছু করেনি। তবে করতে পারে। তার জন্যই আপনাদের কাছে আসা। বলতে পারেন আপনাদের সাহায্যের জন্যই এসেছি। আসলে আমি আপাতত কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছি না। তাই নিজেদের মাঝেই সবকিছু মিটমাট করে নিতে চাইছি। নোমান আহমেদ ও ইয়াসমিন একে অপরের দিকে তাকালেন। উনারা কিভাবে আরভিকে সাহায্য করতে পারেন তাই বুঝতে পারছেন না। এছাড়া সমুদ্র কি ঝামেলাই বা করতে পারে, যার জন্য হৃদয়পুরের মেয়র আরভি রায়হান নিজে এসেছেন উনাদের সাহায্য চাইতে। জিমা, আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আর সমুদ্রই বা কি ঝামেলা বাঁধাতে পারে? নোমান আহমেদ চিন্তিত স্বরে শুধালেন।
আরভি নিজের ভ্যানিটি ব্যাগ থেকে একটা কার্ড বের করে নোমান আহমেদ ও ইয়াসমিনের সামনে ধরে বলল, এটা আমার বিয়ের কার্ড। আপনাদের সবার নিমন্ত্রণ রইল। নোমান আহমেদ কার্ডটি হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটা তার ভালোবাসার মানুষটাকে হারালো, অথচ উনারা কিছুই করতে পারলেন না। আমরা অবশ্যই যাব মা, কিন্তু তুমি যে বললে। বলছি সব। আশা করছি আপনারা আমাকে সাহায্য করবেন। আসলে সমুদ্র এত সহজে আমার বিয়েটা হতে দিবে না, এটা আমার বিশ্বাস। অলরেডি আমার হবু বরের গায়ে হাত তুলেছে সমুদ্র। আমি চাইছি না পরবর্তীতে এমন কিছু হোক। যদি আবারও সমুদ্র এমন কিছু করে তবে আমি বাধ্য হব আইনি পদক্ষেপ নিতে। এছাড়া আমি চাই না আমার বিয়েতে কোনো প্রকার বাধা আসুক। তাই আপনাদের সাহায্য কামনা করছি আমি। তুমি একদম চিন্তা করো না, সমুদ্র যেন কোনো ঝামেলা না বাধায় সেদিকে আমরা খেয়াল রাখব। নোমান আহমেদ আরভিকে আশ্বস্ত করে বললেন। ধন্যবাদ, আজ তবে আসি। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল আরভি। কিন্তু এভাবে বাড়িতে এসে কিছু মুখে না দিয়েই চলে যাবে? ইয়াসমিন বললেন। সময় নেই আন্টি, সময় হলে অবশ্যই আসবো আপনার হাতের রান্না খেতে। বলে সবার থেকে বিদায় নিয়ে সমুদ্রদের বাড়ি থেকে বেরিয়ে যায় আরভি। এখন আবার সমাবেশে যেতে হবে। অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে। সমাবেশে যাওয়ার পথে ফাজ কিছুটা দ্বিধা নিয়ে আরভিকে জিজ্ঞেস করল, আপু আমার মনে হচ্ছে না সমুদ্র কারো কথা শুনবে। সমুদ্রের এই দিকটাই আমার মনে ধরেছে ফাজ। ছেলেটা বড্ড জেদি, এতটাই জেদি যে আরভি রায়হানের জেদকে ভেঙে চূর্ণবিচূর্ণ করেছে বহুবার। এবার দেখা যাক সামনে কি হয়। আমি অপেক্ষায় আছি সমুদ্রের পরবর্তী পদক্ষেপের জন্য। সমুদ্র ঘুম থেকে উঠে খাবার টেবিলে গিয়ে বসলে ইয়াসমিন ও নোমান আহমেদ কেমন আর চোখে তাকাতে থাকে সমুদ্রের দিকে। সমুদ্রের মনে হচ্ছে উনারা সমুদ্রকে কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। তাই সমুদ্র খাবার মুখে পুরে দিয়ে বলল, এভাবে দেখছো কেন আমাকে? যা বলতে চাও বলে ফেলো। আগে কথা দে তুই আমাদের কথার অমান্য করবি না। সমুদ্র এবার মাথা তুলে তাকালো নোমান আহমেদ ও ইয়াসমিনের দিকে। উনাদের দেখে বেশ সিরিয়াস মনে হচ্ছে। কিছু হয়েছে? তোমাদের এরকম অস্থির দেখাচ্ছে কেন? বাবু শুন, তুই আমাকে ছুঁয়ে বল, আমরা এখন যা বলবো তুই তাই করবি। অস্থির হয়ে বললেন ইয়াসমিন। আগে পুরো ঘটনা বলো, পরে ভেবে দেখব। বাবু তুই গাজীপুর চলে যা, আগের জবে আবার জয়েন কর। না মা, আমি আর গাজীপুর যাব না, এখানেই বাবার বিজনেস সামলাবো। সমুদ্রের এ কথায় নোমান আহমেদ ও ইয়াসমিনের চোখে মুখে সামান্য ভয় ফুটে ওঠে। ছেলেটা সত্যি জানলে কি করবে তা ভেবে বড় ঢোক গিললেন ইয়াসমিন। নোমান আহমেদের দিকে তাকিয়ে ইশারা করলেন সমুদ্রকে বুঝাতে। নোমান আহমেদ উপর নিচে মাথা নাড়িয়ে ইয়াসমিনকে আশ্বস্ত করলেন উনি দেখছেন ব্যাপারটা। তারপর নিজের চেয়ার থেকে উঠে সমুদ্রের পাশের চেয়ারে বসে বললেন, তোর সাথে কিছু কথা আছে। সমুদ্র মুখে আবারও খাবার পুরে দিয়ে বলল, হুম বলো। দেখ সমুদ্র, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। তোর জায়গা থেকে যেমন তুই ঠিক তেমন ভাবেই আরভির জায়গা থেকে আরভি ঠিক। তুই আর ওর আশায় পথ চেয়ে বসে থাকিস না বাবা। সমুদ্র আবার খাবার মুখে দিতে যাচ্ছিল কিন্তু নোমান আহমেদের উক্ত কথায় খাওয়া থামিয়ে দেয়। নোমান আহমেদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শুধায়, হঠাৎ এসব বলছো কেন তোমরা? আরভি কিছু বলেছে তোমাদের? নোমান আহমেদ দীর্ঘ শ্বাস ফেলে সমুদ্রের সামনে আরভির বিয়ের কার্ড ধরলেন। সমুদ্র একবার নাহিদ চৌধুরী এবং ইয়াসমিনের দিকে তাকিয়ে উনাদের মুখের ভাবভঙ্গি দেখে নিল। তারপর হাত বাড়িয়ে কার্ডটি নিয়ে উল্টেপাল্টে ভালোভাবে দেখে নিল কার্ডটি। কালোর উপর সুনিপুণভাবে গোল্ডের জড়ি কাজ করা কার্ডটিতে। কিছু কিছু জায়গায় আবার সাদা পাথর বসানো। সমুদ্র কার্ডটির ভেতরে না দেখেই ইয়াসমিনকে জিজ্ঞেস করল, মা কার বিয়ের কার্ড এটা? ইয়াসমিন কিছু বললেন না, চুপ করে সমুদ্রের মুখপানে তাকিয়ে রইলেন। ইয়াসমিনের হয়ে নোমান আহমেদ সমুদ্রের প্রত্যুত্তর করলেন। বললেন, নিজেই দেখে নে। নোমান আহমেদের কথায় সমুদ্র এবার কার্ডটি খুলে কার্ডের ভেতরে পাত্র পাত্রীর নামের উপর চোখ বুলালো। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পাত্রীর নামের জায়গায় আরভি রায়হান ও পাত্রের নামের জায়গায় পিয়াস হাসান লেখা আছে। সমুদ্র কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল কার্ডটির দিকে। তারপর কাউকে কিছু না বলেই হাত ধুয়ে উঠে পড়ল। কার্ডটি নিয়ে বাড়ির সদর দরজার দিকে যেতে লাগল। তা দেখে ইয়াসমিন চিন্তিত স্বরে শুধালেন, বাবু কোথায় যাচ্ছিস তুই? আর নোমান আহমেদ বললেন, তুই যদি কোনো ঝামেলা বাঁধিয়েছিস তবে আর কখনো এই বাড়িতে পা ফেলবি না তুই। মনে করবি তোর কেউ নেই। সমুদ্র দাঁড়িয়ে যায় নোমান আহমেদের এ কথা শুনে। নোমান আহমেদের দিকে না ফিরেই বলে, মানলাম তোমার কথা, ঝামেলা বাঁধাবো না। তবে মনে রেখো সমুদ্রের জীবনে আরভি ব্যতীত অন্য কোনো নারী কোনোকালেই প্রবেশ করতে পারবে না। সমাবেশে মাইকের সামনে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে ভাষণ দিয়ে চলেছে আরভি। আরভির বলা শেষ হলে সাংবাদিকেরা আরভিকে প্রশ্ন করতে শুরু করে। তন্মধ্যে একজন প্রশ্ন করেন, নাহিদ চৌধুরীর গ্রেফতার হওয়া নিয়ে আপনি কি বলবেন? নাহিদ চৌধুরী যে জেল থেকে পালিয়ে গিয়েছিলেন তা কি আপনি জানতেন?
নাহিদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে স্ট্রং এভিডেন্সের জন্য। নইলে উনার মতো একজনকে গ্রেফতার করা মুখের কথা নয়। আমি সামান্য কিছু প্রমাণ জোগাড় করে র্যাবদের হাতে দিয়েছি, তবে সেটা উনি গ্রেফতার হওয়ার পরে। এর আগে আমারই একজন শুভাকাঙ্ক্ষী উনার বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ জোগাড় করেছে। এছাড়া অফিসার তন্ময়ও প্রমাণের জন্য পরিশ্রম করেছেন। আর আগের বার যখন আমার গাড়িতে বোম্ব ব্লাস্ট করা হয়েছিল, আমি তখন বলেছিলাম অপরাধীর কঠোর শাস্তির ব্যবস্থা করব। নাহিদ চৌধুরীই ছিলেন সেই লোক যে আমার গাড়িতে বোম্ব সেট করিয়েছিলেন। এখন অপরাধী কি শাস্তি পেয়েছে তা আপনারা সবাই জানেন। তাই বলা যায় আমি আমার কথা রেখেছি। হ্যাঁ, আমি কোনো একভাবে জানতে পেরেছিলাম উনি জেল থেকে পালিয়েছেন। কে সেই শুভাকাঙ্ক্ষী, তা কি আমরা জানতে পারি ম্যাম? আরেকজন সাংবাদিক প্রশ্ন করলেন। দুঃখিত, আমি আমার ব্যক্তিগত জীবনের তথ্য সবার মাঝে তুলে ধরতে পছন্দ করি না। সে যাই হোক, আমি সবার উদ্দেশ্যে আজ কিছু কথা বলতে চাই। আগামী সপ্তাহে আমার বিয়ে। আপনাদের সবার নিমন্ত্রণ রইল। বিয়েতে এসে আমাদের দোয়া করে যাবেন সবাই। আপনারা আমার বিয়েতে না আসলে কে আসবে বলুন তো? আপনাদের জন্যই তো আর ভি রায়হান আজ এখানে দাঁড়িয়ে। আপনাদের জন্যই তো আমি আর ভি রায়হান আজ হৃদয়পুরের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছি। আরভির কথায় সমাবেশের সবার মাঝে এক আনন্দের জোয়ার বইতে দেখা গেল। কম বেশি সবাই চিৎকার করে জানালো তারা যাবে আরভির বিয়েতে আরভিকে দোয়া দিতে। স্টেজ থেকে নেমে আরভি গাড়ির দিকে এগিয়ে গেল। তবে এবার আরভির সাথে 5 থেকে 6 জন বডিগার্ড আছে। গাড়ির ওখানেও দুজন দাঁড়িয়ে, একজন সামনে আরেকজন পেছনে। আরভি গাড়িতে উঠে ফাহাজকে বলল, গার্ড আরো বাড়িয়ে দাও ফাহাজ। সমুদ্র ভয়ঙ্কর ছেলে। এই কজনের চোখ ফাঁকি দেওয়া ওর বা হাতের খেল। সমুদ্র অনেকক্ষণ ধরে নগর ভবনের গেইটের সামনে দাঁড়িয়ে আছে আরভির সাথে একটু দেখা করার জন্য। কিন্তু সিকিউরিটি ও গার্ডরা কিছুতেই সমুদ্রকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। এদিকে বাহিরে শোরগোল পেয়ে আরভি খানিকটা অনুমান করেছে এই শোরগোল হওয়ার পেছনের কারণ। তবু নিশ্চিত হতে ফাহাজকে ডেকে বলল, বাহিরে কি হয়েছে? আপু সমুদ্র এসেছে। আপনার সাথে দেখা করতে চাইছে। তুমি গিয়ে হ্যান্ডেল করো। আর স্পষ্ট ভাষায় জানিয়ে দাও আমার সাথে আপাতত দেখা করা যাবে না। আমি ইচ্ছুক নই। আচ্ছা আপু, বলে ফাহাজ বেরিয়ে যায় আরভির ক্যাবিন থেকে। ফাহাজ বেরিয়ে যেতেই আরভি সামান্য হাসে। হেসে বলে, কেন অযথা নিজেকে পুরাতে চাইছেন সমুদ্র? আপনি যত চেষ্টা করবেন আমার সাথে দেখা করতে আমি তত আপনাকে পুরাবো। ফাহাজ নিচে গিয়ে সিকিউরিটি ও গার্ডদের ইশারা করে এখান থেকে চলে যেতে। সবাই ফাহাজের ইশারা বুঝে চলে গেলেই ফাহাজ সমুদ্রকে বলে, আপু আপনাকে এখান থেকে চলে যেতে বলেছেন। উনি আপনার সাথে দেখা করতে ইচ্ছুক নন। সমুদ্রের মেজাজ এমনিতেই সকাল থেকে চটে আছে। তার উপর যখন শুনল আরভি চলে যেতে বলেছে তখন রাগ যেন আরেকটু বাড়ল। তবু কোনোরকমে নিজেকে ধাতস্থ করে খানিকটা সময় নিয়ে বলল, তা হঠাৎ করে গার্ড বাড়িয়ে দেওয়ার কারণ কি? তোমার আপু কি ভয় পাচ্ছে আমাকে? আমার ভয়ই কি এই গার্ড বাড়িয়েছে? মেয়র আর ভি রায়হান সাধারণ একটা ছেলের ভয় গার্ড বাড়িয়েছে? কথাটা হাস্যকর নয় ফাহাজ? তবে তোমার আপুকে জানিয়ে দিও এসব গার্ডে কোনো কাজ হবে না। এখন হয়তো আমি উনার সাথে দেখা করতে পারিনি, কিন্তু পরের বার দেখা না করে যাব না। রাত হওয়া সত্ত্বেও বাড়িতে এখন রমরমা পরিবেশ বিরাজ করছে। কিছু লোক বাড়ির লাইটিং এ ব্যস্ত। ফলস্বরূপ বাহিরে দারুণ কোলাহল সৃষ্টি হয়ে আছে। আর তাই কানে ইয়ারফোন গুজে ফুল ভলিউমে গান শুনে চলেছে আরভি। হঠাৎ দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলে আরভি সেদিকটায় তাকায়। দেখতে পায় ম্যানেজমেন্টের একজন স্টাফ হাতে জুসের ট্রে নিয়ে আরভির ঘরে প্রবেশ করেছে। মুখের সামনে ট্রে ধরে আছে বিধায় আরভি লোকটার মুখ দেখতে পারছে না। তবে এভাবে হুট করে অনুমতি না নিয়েই ঘরে প্রবেশ করার জন্য আরভি কান থেকে ইয়ারফোন খুলে ঝাঝালো স্বরে শুধালো, উইথআউট পারমিশন আপনি আমার ঘরে এলেন কি করে? এর জন্য আপনার জবটাই চলে যেতে পারে তা কি আপনি জানেন? আপনার জন্য আমি আমার জব অনেক আগেই ছেড়ে দিয়েছি ললনা। তাই আমার আর জব হারানোর ভয় নেই। কথাটি বলে সমুদ্র মুখের সামনে থেকে ট্রেটা সরালো। এদিকে সমুদ্রকে দেখেই আরভি হকচকিয়ে উঠল। সমুদ্র কি করে বাড়িতে প্রবেশ করল তা বুঝতে পারল না। আরভি তো এবার বেশ করা সিকিউরিটির ব্যবস্থা করেছে। তাও কিভাবে ভেতরে এলো? আপনি বাড়িতে প্রবেশ করলেন কিভাবে? সে অনেক লম্বা কাহিনী, আপাতত বলার মুড নেই, বলে সমুদ্রকে দেখে মনে হচ্ছে বড্ড ক্লান্ত ছেলেটা। সারাদিন হয়তো কিছু মুখে তুলেনি। চোখ মুখ একদম শুকিয়ে গেছে। সমুদ্রকে বিছানায় শুতে দেখে আরভি তড়িৎ গতিতে বিছানা থেকে উঠে দাঁড়ালো। সমুদ্রের দিকে তাকিয়ে ঝাঝালো স্বরে শুধালো, কেন এসেছেন? আমি ক্লান্ত হয়ে গেছি ললনা। আর পারছি না এই দূরত্ব মেনে নিতে। মলিন স্বরে বলল সমুদ্র। এখনই এই অবস্থা? যখন আমার বিয়ে হয়ে যাবে তখন কি হবে আপনার? তাই তো বলছি একটু রহম করুন আমার উপর। একটু মোহমায়ার দৃষ্টিতে তাকান আমার দিকে। আমার ভেতরকার উথাল পাতাল একটু বুঝার চেষ্টা করুন।
এ কথাগুলো বলতে বলতে শুয়া থেকে উঠে বসল সমুদ্র। ভালোবাসা মানে ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া নয় সমুদ্র। ভালোবাসা মানে ভালোবাসার মানুষটাকে ভালো থাকতে দেওয়া। এখন আপনি যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকেন তবে আশা করছি আমার বিয়েতে কোনো প্রকার অনাচার সৃষ্টি করবেন না। এ কেমন অগ্নিপরীক্ষায় ফেললেন আমায়, না পারছি কিছু করতে আর না পারছি এই দহন সইতে। আপনার জন্য এখন আমার সত্যি মায়া হচ্ছে সমুদ্র। একদিনেই এ কি হাল হয়েছে আপনার, সারাদিন কিছু খাননি? সমুদ্র শব্দ করে হেসে উঠল আরভির এ কথায়। প্রাণহীন এ হাসি। সমুদ্রকে দেখে মনে হচ্ছে জোর করে হাসছে সমুদ্র। হাসি থামিয়ে সমুদ্র এবার উঠে দাঁড়ালো। আরভির সামনে গিয়ে চোখে চোখ রেখে বলল, খুব হাসি পাচ্ছে আমার এ অবস্থা দেখে, তাই না? সে জন্যই তো কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন। না না, সত্যি বলছি আমি। আপনাকে দেখে সত্যিই মায়া লাগছে আমার। এতই যখন মায়া লাগছে তখন আমাকে বিয়ে করে নিন না ললনা, আমি পুরানো সব কিছু ভুলে যাব। আপনিও ভুলে যান। প্লিজ ললনা, একটু অনুগ্রহ করুন আমার উপর। চলুন না দুজন মিলে সুন্দর এক সংসার গড়ি। যেই সংসারে সুখ ব্যতীত দুঃখের কোনো ছায়া থাকবে না। যে সংসারে আলো ব্যতীত আধারের কোনো মায়া থাকবে না। কি স্বচ্ছ আবদার সমুদ্রের মায়া মাখা সব কথা। তবুও আরভি সমুদ্রের কথায় সম্মতি জানালো না। উল্টো রাশভারী স্বরে বলল, আবেগ সাইরে ভেসে বেড়াবেন না সমুদ্র। বাস্তবে ফিরে আসুন। আরভির কথায় সমুদ্র মলিন হেসে বলল, জানেন ললনা, এই 8 বছরে একটা কথা বেশ ভালোভাবে বুঝতে শিখেছি। তা কি শিখেছেন আপনি? কৌতূহলী চোখে সমুদ্রের দিকে তাকিয়ে এই প্রশ্ন করল আরভি। প্রেম বিষ সমতুল্য। যা গ্রহণ করা মানে মৃত্যুকে বরণ করে নেওয়া। সমুদ্রের কথায় আরভি চমৎকার হেসে বলল, প্রেমে তো পড়েছিলেন। তার মানে বিষপান করেছেন। তবুও তো আমার সামনে জীবিত দাঁড়িয়ে আছেন। মৃত্যুকে বরণ করে নেওয়া হলো কি করে? এ বিষ যে সাধারণ কোনো বিষ নয়, এই বিষকে বলা হয় প্রেম বিষ। এ বিষে দেহের মৃত্যু না ঘটলেও মনের মৃত্যু ঠিকই ঘটে। সমুদ্রের প্রত্যুত্তর আরভি কিছু বলতে পারল না। কেবল সমুদ্রের চোখের দিকে তাকিয়ে রইল। আরভিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সমুদ্র আরভির দুবাহু হালকা করে চেপে ধরে কপালে কপাল ঠেকিয়ে পুনরায় বলল, এ বিষ গ্রহণ করলে ভেতরে অসহ্য যন্ত্রণা হয়, ছটফট করে মনটা। স্বস্তি খুঁজে বেড়ায় পাগলপ্রায় হয়ে। কিন্তু স্বস্তি মেলে না। পরিশেষে সেই যন্ত্রণা সহ্য করতে শিখে যায় মনের মৃত্যুর মাধ্যমে। সমুদ্রকে এত কাছাকাছি দেখে আরভি নিজের চোখ যুগল বন্ধ করে নেয়। বৃদ্ধি পায় আরভির শ্বাস প্রশ্বাসের হার। বলেছিলাম আপনি আমার নন তো কারো নন। ফিরিয়ে নিলাম এ কথা। আপনি সুখে থাকুন, ভালো থাকুন। এখন থেকে এটাই আমার শেষ চাওয়া। বলে আরভির দুবাহু ছেড়ে দেয় সমুদ্র। আরভি এখনো চোখ বন্ধ করে আছে। সমুদ্র আরভির কপালে হালকাভাবে নিজের ওষ্ঠ ছুঁয়ে দূরে সরে যায়। মুখে জোরপূর্বক হাসি টেনে বলে, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। কাল সারা রাত ঘুমোয়নি সমুদ্র। ঘুমোবেই বা কি করে? 3 দিন পর যে আরভির বিয়ে। 3 দিন পর থেকে আরভির উপর আর কোনো প্রকার জোর খাটাতে পারবে না সমুদ্র। 3 দিন পর আরভির দিকে মোহনীয় ভালোবাসার দৃষ্টিতে তাকাতে পারবে না। এখন বাজে সকাল 10টা। সমুদ্র এখনো ঘর থেকে বের হয়নি। ঘুমের ভান ধরে নিজের বিছানায় শুয়ে আছে। সমুদ্রের ভেতরে যে ঝড় বইছে তা পরিবারের কাউকে বুঝতে দিতে চায় না সমুদ্র। থাকুক না কিছু যন্ত্রণা একান্ত সমুদ্রের হয়ে। বাহিরে নোমান আহমেদ, ইয়াসমিন ও নীলু চিন্তিত হয়ে বসার ঘরে বসে আছে। আর একটু পর পর সমুদ্রের ঘরের দরজার দিকে তাকাচ্ছে। কেননা উনারা সবাই জানেন সমুদ্র ভালো নেই। একদমই ভালো নেই। সমুদ্রকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে সবার। অথচ কেউই কিছু করতে পারছেন না। মাঝে মধ্যে না চাইতেও পীড়িত মানুষদের একটু একাকী থাকতে দিতে হয়। তাদের যন্ত্রণা অনুভবের সুযোগ দিতে হয়। এতেই হয়তো সবার ভালো লুকিয়ে থাকে। তা ভেবেই নোমান আহমেদ, ইয়াসমিন ও নীলু চুপচাপ বসে আছে। কিন্তু ইয়াসমিন বেশিক্ষণ চুপচাপ বসে থাকতে পারলেন না। মায়ের মন তো ছেলেকে কি করে এরকম কষ্টে জর্জরিত হতে দেখতে পারেন? তাই তো নোমান আহমেদকে উদ্দেশ্য করে বললেন, শুনুন না, আমার বড্ড ভয় হচ্ছে ছেলেটাকে নিয়ে। আমি বরং বাবুকে একটু দেখে আসি। না, তার কোনো প্রয়োজন নেই। সমুদ্রকে একটু একা থাকতে দাও। জীবনের কিছু হিসেব নিকেশ বুঝে নিতে দাও। নোমান আহমেদ ইয়াসমিনকে বাধা দিয়ে বললেন। নোমান আহমেদের বাধা পেয়ে ইয়াসমিনও আর কিছু বললেন না। চুপ করে বসে রইলেন বসার ঘরে। কিছুক্ষণ পরই সমুদ্রের মোবাইলটা শব্দ করে বেজে ওঠে। সমুদ্র মোবাইল হাতে নিয়ে দেখল আরভি কল করেছে। সমুদ্র বুঝতে পারল না আরভি কেন সমুদ্রকে কল করেছে। মনের ভেতরকার কৌতূহল দমন করতে সমুদ্র কলটা রিসিভ করে কানে ধরতেই আরভির মিহি কণ্ঠ সমুদ্রের কানে ভেসে এলো। হ্যালো সমুদ্র, আপনি কি ফ্রি আছেন? হুম, কেন? কোনো প্রয়োজন ছিল? মলিন স্বরে প্রত্যুত্তর করে সমুদ্র। হ্যাঁ ছিল তো। জলদি যারা শপিং মলের সামনে চলে আসুন। এখনই? হ্যাঁ এখনই। আমি অপেক্ষা করছি কিন্তু। আচ্ছা আমি আসছি।
বলে কল কাট করে দিল সমুদ্র। হঠাৎ শপিং মলের সামনে কেন ডাকলো আরভি? সমুদ্রকে পুরাতে? সমুদ্রকে সাথে নিয়ে বিয়ের শপিং করতে? মনে মনে এসব ভেবে মিনিট দুয়েক চুপচাপ বসে রইল সমুদ্র। তারপর উঠে চোখে মুখে পানি ছিটিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিল। গায়ে শার্ট পরে ঘর থেকে বের হলো যারা শপিং মলে যাওয়ার উদ্দেশ্যে। সমুদ্রকে হঠাৎ ঘরের দরজা খুলতে দেখে সবার দৃষ্টি যায় সমুদ্রের ঘরের দরজার দিকে। সমুদ্রকে বের হতে দেখে ইয়াসমিন সমুদ্রের কাছে যেতে যেতে বললেন, বাবু তুই বস, আমি তোর জন্য খাবার বাড়ছি। খাবো না মা, এক জায়গায় যেতে হবে। সমুদ্র তারা দেখিয়ে বলল, কিন্তু বাবু তুই কাল রাতেও কিছু খাসনি, এসে খেয়ে নিব। তুই ঠিক আছিস তো বাবু? হুম, বলে সমুদ্র সদর দরজার দিকে এগিয়ে গেল। আর ইয়াসমিন চুপচাপ সমুদ্রের যাওয়ার পানে তাকিয়ে রইলেন। নোমান আহমেদ বা নীলুও কিছু বলল না সমুদ্রকে। যারা শপিং মলের সামনে যেতে 20 মিনিট সময় লাগলো সমুদ্রের। সমুদ্র সেখানে পৌঁছে আরভিকে কোথাও খুঁজে পেল না। এছাড়া আরভি চাইলেই 5-10টা সাধারণ মানুষের মাঝে দাঁড়িয়ে থাকতে পারবে না। হয়তো আশেপাশেই লোকজনের আড়ালে রয়েছে। তা ভেবেই আরভিকে কল করতে নেয়। কিন্তু তার আগেই ফাহাজ এসে বলে, আমার সাথে চলুন। সমুদ্র কিছু না বলে মাথা উপর নিচে নাড়িয়ে সম্মতি জানায়। তারপর ফাহাজের পিছু পিছু চলতে আরম্ভ করে। মিনিট দুয়েকের মধ্যেই ফাহাজ সমুদ্রকে আরভির কাছে নিয়ে যায়। একটা শাড়ির দোকানেই আরভি বসেছিল। সাথে ছিল পিয়াস, যে কিনা বসে বসে কফি খাচ্ছিল। সমুদ্র পিয়াসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালে পিয়াসের বিনিময়ে দাঁত কেলিয়ে সুন্দর এক হাসি উপহার দেয় সমুদ্রকে। অতঃপর সমুদ্র পিয়াসের থেকে দৃষ্টি সরিয়ে আরভির দিকে তাকায়। আর জিজ্ঞেস করে, আমাকে এখানে কেন ডেকেছেন? সমুদ্রের ধারণা সত্যি করে দিয়ে আরভি বলে উঠে, আসলে আমরা দুজনেই বেনারসির রং নিয়ে বিভ্রান্তিতে ভুগছিলাম। তাই ভাবলাম আপনাকে ডেকে নেই। এছাড়া আমার ফিয়ন্সির গায়ে হাত তুলে আপনি এখনো তাকে সরি বলেননি। আর এটা আমার একদমই ভালো লাগছে না। সমুদ্র গভীর শ্বাস টেনে পিয়াসের সামনে এসে দাঁড়ায়। পিয়াসের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলে, সরি। এই রকম শুকনো সরি দিয়ে আমি কি করব? প্রত্যুত্তরে পিয়াস বলে, শুকনো শরীর সাথে যে আমি আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা তোমার হাতে তুলে দিচ্ছি তা দেখলে না? এ কথা বলে কি বুঝাতে চাইছো? কিছু না, ছাড়ো এসব। তোমরা এনজয় করো। যেই কাজের জন্য আমাকে এখানে ডাকা হয়েছিল সেই কাজ শেষ। এখন আমি যাই। সমুদ্র নিজের কথা শেষ করে আরভির প্রথম কথাটি এড়িয়ে চলে যেতে চাইলে আরভি সমুদ্রকে বাধা দিয়ে দ্রুত গতিতে বলে উঠে, কিন্তু সমুদ্র বেনারসির রংটা? সমুদ্র থেমে যায়। কিছু না বলে চুপচাপ আরভির পাশে গিয়ে বসে। আস্তে করে বলে, আমাকে জ্বালিয়ে মজা লুটছেন? অনেক। সেজন্যেই তো এরকম সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে ইচ্ছে করছিল না। আরভিও আস্তে ধীরে কথাটি বলল সমুদ্রকে যেন কারো কানে না যায়। আপনি বরং এই লাল রঙের বেনারসিটাই পরুন বিয়েতে। আমার বুকে রক্তক্ষরণ করে আপনি নতুন করে জীবন শুরু করতে যাচ্ছেন। এই লাল রংটা না হয় সে কথারই সাক্ষী থাকুক। 3 দিন কেটে গেল। আজ আরভির বিয়ে। 3 দিন ধরে সমুদ্র নিজের মোবাইল বন্ধ করে রেখেছে। কেননা বলা যায় না আরভি কখন ফোন করে কি বলে। এবার হয়তো ফোন করলে বলতো একটু সাহায্য করুন, বাড়িটা একটু সাজিয়ে দিয়ে যান। কি প্রয়োজন ভালোবাসার মানুষের বিয়ে বাড়ি সাজিয়ে নিজেকে শুধু শুধু দহনে পোড়ানোর? এই 3 দিনে সমুদ্র ঘর থেকে বের হয়নি। নিজেকে এক প্রকার ঘরবন্দি করে রেখেছে। মাঝে একদিন তন্ময় এসেছিল, কিন্তু সমুদ্র তন্ময়কেও ঘর থেকে বের করে দিয়েছিল। কারো সাথেই কথা বলতে ভালো লাগে না আজকাল। একাকী থেকেই নিজের কষ্ট উপশম করার প্রয়াস চালাচ্ছে। সাথে আছে সমুদ্রের একাকিত্বের সঙ্গী সিগারেটের ধোঁয়া। আরভির ভাবনা থেকে বেরিয়ে আসতে নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখার যথার্থ চেষ্টা করে যাচ্ছে সমুদ্র। আর সেজন্যই মোবাইলে টেম্পল রান খেলছে। তবুও আরভির ভাবনা থেকে বেরিয়ে আসতে পারছে না। ঘুরে ফিরে আরভির চিন্তা ভাবনা সমুদ্রকে কাবু করে ফেলছে। ফলস্বরূপ সমুদ্র বারবার হেরে যাচ্ছে নিজের কাছে ও সামান্য একটা মোবাইল গেমের কাছে। এরই মাঝে হাতে একটা শপিং ব্যাগ নিয়ে তন্ময় সমুদ্রের ঘরে আসে। সমুদ্র এক পলক তন্ময়ের দিকে তাকিয়ে আবার খেলায় মনোযোগ দেয়। তা দেখে তন্ময় সমুদ্রের পাশে বসে সমুদ্রের কাঁধে হাত রেখে বলে, তুই এখানে বসে গেম খেলছিস? আর অন্যদিকে ফাহাজ মশাই আমাকে কল করে করে অতিষ্ঠ করে তুলেছে। বারবার একই কথা জিজ্ঞেস করে চলেছে, সমুদ্রের ফোন বন্ধ কেন? তা আমার বউয়ের বড় ভাই, আপনার ফোন বন্ধ কেন? তা যদি আমাকে একটু বলতেন আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকিতাম। সমুদ্র আর চোখে তন্ময়ের দিকে তাকিয়ে শুধালো, মজা নিচ্ছিস? কিছুটা। বাদ দে সেসব, এই পাঞ্জাবিটা পরে তৈরি হয়ে নে। সমুদ্র শপিং ব্যাগ থেকে পাঞ্জাবি বের করে দেখল সাদা বর্ণের পাঞ্জাবি রয়েছে। এমনকি তন্ময় নিজেও সাদা বর্ণের পাঞ্জাবি পরে আছে। সমুদ্র বুঝল কেন তন্ময় এই পাঞ্জাবি এনেছে। তাই তন্ময়কে নাকচ করে দিয়ে বলল, আমি কোথাও যাব না। তন্ময় জানত সমুদ্র রাজি হবে না আরভির বিয়েতে যেতে।
তবু ইয়াসমিন ও নোমান আহমেদ তন্ময়কে বলেছিলেন সমুদ্রকে একটু বুঝাতে। কিন্তু এই মুহূর্তে সমুদ্রকে কি বলে বুঝাবে তা জানা নেই তন্ময়ের। তাই দীর্ঘ শ্বাস ফেলে দরজার দিকে তাকিয়ে নোমান আহমেদ ও ইয়াসমিনকে ইশারায় বুঝালো সমুদ্র যেতে রাজি হচ্ছে না। এবার ইয়াসমিন ও নোমান আহমেদ সমুদ্রের ঘরে এলেন। ইয়াসমিন গম্ভীর স্বরে বললেন, তাড়াতাড়ি তৈরি হয়ে নে বাবু। আমরা সবাই বিয়েতে যাচ্ছি। আমি যাব না, তোমরা যাও। যে তোকে ভালোবাসে না তার জন্য কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস? তোর সাথে সাথে যে আমরাও কষ্ট পাচ্ছি তা দেখছিস না? ইয়াসমিন কিছুটা রেগেই কথাটি বললেন। তোমরা কি চাচ্ছ আমি আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষটাকে অন্য কারো সাথে ঘর বাঁধতে দেখি? আলহামদুলিল্লাহ বলে হাতি তালি দেই? হ্যাঁ, তুই ওই মেয়েকে দেখিয়ে দে, ওকে ছাড়াই তুই অনেক ভালো আছিস আর ভালো থাকবি। আমাকে মাফ করে দাও মা। আমি তোমার এই কথা রাখতে পারবো না। সেটাই, আমার কথা শুনবি কেন তুই? এখন তো তোর জন্য ওই মেয়েটাই সব। আর আমি যে তোকে জন্ম দিয়েছি, এত বড় করেছি, তা কিছু না? আমাদের এই প্রতিদান দিচ্ছিস তুই বাবু? দুদিনের এক মেয়ের জন্য আমাদের কষ্ট দিচ্ছিস? উফ মা, কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? হ্যাঁ, এখন তো আর আমার কথা ভালো লাগবে না তোর। থাক তুই তোর মতো করে। যেতে হবে না কোথাও। আর না আমার সাথে কোনো কথা বলার চেষ্টা করবি তুই। তোমার কি হয়েছে মা? এমন রিয়েক্ট করছো কেন তুমি? সমুদ্র আশ্চর্য হয়ে প্রশ্ন করল। ইয়াসমিন কিছু না বলে ক্ষিপ্ত হয়ে সমুদ্রের ঘর থেকে বেরিয়ে গেলেন। সমুদ্র ইয়াসমিনের যাওয়ার পানে তাকিয়ে থেকে উচ্চস্বরে বলে, আচ্ছা তোমরা যা বলবে তাই হবে। আমি যাব আরভির বিয়েতে নিজের যন্ত্রণা বাড়াতে। কথাটি বলে সমুদ্র দ্রুত গতিতে শার্ট পাল্টে পাঞ্জাবি পরে নেয়। বাইকের চাবি নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। সমুদ্রের পিছু পিছু নোমান আহমেদ ও তন্ময়ও দীর্ঘ শ্বাস ফেলে সমুদ্রের ঘর থেকে বেরিয়ে যায়। সমুদ্র বাড়ির বাইরে এসে দেখল ইয়াসমিন ও নীলু গাড়িতে উঠে চুপচাপ বসে আছেন। সমুদ্র ইয়াসমিনের পাশের জানালার দিকে ঝুঁকে উনার দিকে তাকিয়ে বলল, দেখো যাচ্ছি বিয়ে খেতে। কবজি ডুবিয়ে খেয়ে আসবো আজ। প্রত্যুত্তরে ইয়াসমিন কিছু বললেন না। তবে নীলু অসহায় চোখে সমুদ্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ভাইয়া তুমি ঠিক আছো তো? খারাপ থাকার কোনো কারণ আছে? বলে গাড়ির কাছ থেকে সরে বাইকে উঠে বসে সমুদ্র। আর সমুদ্রের পেছনে বসে তন্ময়। অপরদিকে গাড়িতে করে ইয়াসমিন, নোমান আহমেদ ও নীলু যাচ্ছে। সঙ্গে রয়েছেন গাড়ির ড্রাইভার। নিজের ভাগ্যের উপর বড্ড হাসি পাচ্ছে সমুদ্রের। প্রথমে আরভির বিয়ের শাড়ির রং পছন্দ করে দিল, আর এখন যাচ্ছে সেই শাড়িতে অন্যের জন্য বধূ বেশে বসে থাকা নিজের ভালোবাসার মানুষকে দেখতে। এরকম ভাগ্য ক জনারই বা হয়? ক্ষণে ক্ষণে সমুদ্রের চোখ অশ্রুসিক্ত হয়ে আসছে। আর বারেবার গভীর শ্বাস নিয়ে সমুদ্র নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করে চলেছে। আজকের পর থেকে আরভিকে সমুদ্রের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে। আজকের পর থেকে আরভি অন্য কারো বুকে মাথা রেখে ঘুমোবে। এসব ভেবেই সমুদ্রের বুকের ভেতরে চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে। যদি আত্মহত্যা পাপ না হতো তবে হয়তো আজ সমুদ্র আত্মহত্যার পথটাই বেছে নিত। এভাবে বেঁচে থাকার চাইতে তো মরে যাওয়াই ঢের ভালো। অন্তত তখন আরভি বুঝতে পারত সমুদ্র সত্যিই আরভিকে ভালোবেসেছে। এ কথা বুঝতে পেরে হয়তো খানিকটা আফসোস করত। এসব চিন্তা ভাবনার মধ্যেই একসময় সমুদ্র পৌঁছে যায় আরভিদের বাড়িতে। কি সুন্দর আলোকসজ্জায় সেজে আছে বাড়িটি। আজ যদি পিয়াসের বদলে সমুদ্র আরভির বর হতো তবে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? এই আয়োজন কি সমুদ্রের জন্য হতে পারত না? পারত, আরভি চাইলেই এই আয়োজন সমুদ্রের জন্য হতো। কিন্তু আফসোস আরভি এরকমটা চাইল না। সমুদ্র ধীর পায়ে আরভির বাড়ির ভেতরে প্রবেশ করল। যেখানে স্টেজ সাজানো হয়েছে সেখানে গেল। দেখল চারপাশ জুড়ে বহু মানুষের সমাগম রয়েছে। সবাই বরকনেকে দেখতে ব্যস্ত। আর বরকনে পাশাপাশি বসে আছে স্টেজের উপর। সমুদ্র আরভির কাছে গেল না। দূর হতেই মন ভরে দেখতে লাগলো আরভিকে। আর তো কখনো ভালোবাসার দৃষ্টিতে মেয়েটার দিকে তাকাতে পারবে না। তাই আজ বরং শেষবার মতন একটু মন ভরে ভালোবাসার দৃষ্টিতে দেখে নিক। আরভির দৃষ্টি এতক্ষণে সমুদ্রের উপর পড়ে। আরভি হেসে সমুদ্রকে ইশারা করে আরভির কাছে ডাকে। কিন্তু সমুদ্র ইশারায় না করে বুঝিয়ে দেয় আমি এখানেই ঠিক আছি। তাতে আরভি সমুদ্রকে চোখ রাঙানি দেয়। তবু সমুদ্র আরভির কাছে যেতে চাইল না। পরিশেষে তন্ময় জোর করে সমুদ্রকে টেনে আরভির কাছে নিয়ে যায়। সমুদ্র আরভির সামনে দাঁড়িয়ে মাথা নত করে বলে, অভিনন্দন। সমুদ্রের প্রত্যুত্তরে পিয়াস দাঁত কেলিয়ে হেসে বলে, ধন্যবাদ ভাই। আর আরভি বলে, পাশে বসুন। ছবি তুলব? না না, ছবি তুলতে হবে না। আপনাকে অনুরোধ করিনি, আদেশ করেছি। এছাড়া আপনি তো দেখা যায় একদম খালি হাতে এসেছেন আমার বিয়েতে। বিয়েতে গেলে যে উপহার সামগ্রী আনতে হয় তা জানেন না? দুঃখিত, ছোট্ট করে জবাব দেয় সমুদ্র। উপহার যেহেতু আনেননি সেহেতু দুদণ্ড আমার পাশে বসে কয়েকটা ছবি তুলুন। এটাকেই আমি আমার উপহার হিসেবে ধরে নিব।
আরভির কথায় সমুদ্র পাশের সোফায় বসতে নিলে আরভি বাধা দিয়ে বলে, ওখানে নয়, এখানে আমার পাশে এসে বসুন। না চাইতেও বিনা বাক্যে আরভির পাশে গিয়ে বসল সমুদ্র। বর্তমানে একই সোফায় আরভি সমুদ্র ও পিয়াসের মাঝে বসে আছে। ফটোগ্রাফারের ছবি তোলার মাঝেই আরভি সমুদ্রের কিছুটা কাছাকাছি বসে ধীর কণ্ঠে বলল, কেমন লাগছে আমায় বললেন না তো? ভালো। শুধু ভালো? আরভির এ প্রশ্নে সমুদ্র আরভির দিকে তাকিয়ে মলিন স্বরে বলল, কেন এত পুড়াচ্ছেন আমায়? আনন্দ পাচ্ছি তাই। আরভির এ কথায় সমুদ্র বিষাদ হেসে বলল, ছবি তোলা হয়েছে, এবার আমি উঠি। কথাটি বলে সমুদ্র উঠে দাঁড়ায়, কিন্তু আরভি দ্রুত গতিতে সমুদ্রের হাত ধরে ফেলে আর বলে, এখনো হয়নি, সবাই মিলে ছবি তুলব এবার। আপনি বসুন। সমুদ্র দীর্ঘ শ্বাস ফেলে আবার আরভির পাশে বসে পড়ে। তারপর আরভি সবাইকে ইশারায় ডাকলে একে একে আফিফা, আফরোজ, ইয়াসমিন, নোমান আহমেদ এসে দুপাশের দুই সোফায় বসে। আর তন্ময় ও নীলু গিয়ে আরভি ও সমুদ্রের পেছনে দাঁড়ায়। ছবি তোলা হলো। এবার বিয়ে পড়ানোর পালা। সমুদ্র আরভির বিয়ে হতে দেখতে পারবে না। আরভি কবুল বলার আগেই এখান থেকে চলে যাবে। এ উদ্দেশ্য নিয়ে উঠে দাঁড়াতে চাইলে দাঁড়াতে পারল না, কারণ আরভি শক্ত করে সমুদ্রের হাত ধরে আছে। এটা দেখে সমুদ্র আরভিকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল, কেন এমন করছেন ললনা? প্রতিশোধ নিতে কাছের মানুষ দূরে চলে গেলে ঠিক কতটা কষ্ট লাগে তা আপনাকে অনুভব করাতে চাইছি। আমার যন্ত্রণা ঠিক কতটা গভীর তা আপনাকে বুঝাতে চাইছি। সমুদ্র আর কিছু বলতে পারল না, কেননা কাজী বিয়ে পড়াতে শুরু করেছেন। এদিকে নিজের চোখের সামনে আরভির বিয়ে হতে দেখে সমুদ্রের কান্না পাচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সবার সামনে কাঁদতে পারছে না। কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে। চোখের পানি বাদ মানতে চাইছে না, তবুও বহু কষ্টে আটকে রেখেছে চোখের অশ্রুদেরকে। হৃদয়পুর নিবাসী নোমান আহমেদের ছেলে সমুদ্র মুনতাসিনের সহিত টাকা দেনমোহরে আপনার সহিত বিবাহ দেওয়া হচ্ছে। কবুল থাকলে বলুন মা আলহামদুলিল্লাহ কবুল। এ পর্যন্ত শুনে সমুদ্র মাথা উঁচু করে আরভির দিকে তাকায়। সমুদ্রের মনে হচ্ছে সমুদ্র ভুল কিছু শুনেছে। এবার আশেপাশের সবার দিকে তাকাতেই দেখতে পায় সবাই মিটিমিটি হাসছে, যা দেখে সমুদ্র আরও বিভ্রান্তিতে পড়ে যায়। সমুদ্রের মনোভাব বুঝতে পেরে সবাই উচ্চস্বরে হেসে ওঠে। নীলু আরভিকে তারা দেখিয়ে বলে, ভাবি এবার তাড়াতাড়ি কবুল বলে দাও, নইলে আমার ভাই যে কোনো সময় সবার সামনে ভা ভা করে কেঁদে ফেলবে। দেখছো না চোখের কি অবস্থা? কিরে, কেমন লাগলো আমাদের নাটক? ইয়াসমিন প্রফুল্লচিত্তে কথাটি বললেন। সমুদ্র এতক্ষণে বুঝল আসল ঘটনা। তার মানে এই নাটক আগে থেকেই পরিকল্পিত ছিল। এই পরিকল্পনা সবাই মিলে করেছে। এই নাটকের কথা এখানে উপস্থিত প্রত্যেকেই জানত না কেবল সমুদ্র। আরভি সমুদ্রের দিকে তাকালো সমুদ্রের প্রতিক্রিয়া দেখতে। দেখল অবাক হওয়া দৃষ্টিতে সমুদ্র আরভির পানে তাকিয়ে আছে। চোখ জোড়া পানিতে ছলছল করছে। তা দেখে আরভি মুচকি হেসে বলল, বিয়েটা কি করব সমুদ্র? নাকি এখান থেকে উঠে আপনার সাথে পালিয়ে যাব? কষ্টের ফলে যে অশ্রুরা সমুদ্রের চোখে হানা দিয়েছিল, খুশির চোটে তারা আর বাদ মানল না, গড়িয়ে পড়ল সমুদ্রের গাল বেয়ে। সমুদ্র এক হাতে সেই অশ্রু মুছে কম্পিত স্বরে বলল, তার কোনো প্রয়োজন নেই। আগে বিয়েটা করুন, তারপর না হয় বর নিয়ে পালাবেন। কবুল বলে দেই তাহলে? কোমল কণ্ঠে সমুদ্রকে শুধায় আরভি। খুশিতে সমুদ্রের মুখ দিয়ে কথা বের হচ্ছে না, তাই মাথা উপর নিচে নাড়িয়ে আরভিকে সম্মতি জানালে আরভি লাজুক হেসে বলে, আলহামদুলিল্লাহ কবুল। একইভাবে সমুদ্রকেও কবুল বলতে বলা হলে সমুদ্র কবুল বলে দেয়। দুজনে বাধা পড়ে যায় পবিত্র এক বন্ধনে। আরভি এখনো সমুদ্রের হাত শক্ত করে ধরে আছে, আর সমুদ্র তাকিয়ে আছে আরভির মুখপানে। আজ থেকে এই মেয়েটা একান্তই সমুদ্রের ব্যক্তিগত মানুষ, সমুদ্রের প্রথম ও শেষ ভালোবাসা। এরই মাঝে নোমান আহমেদ হাসিমুখে সমুদ্রকে উদ্দেশ্য করে বললেন, যাক, অবশেষে বিয়েটা করলি। আমি তো ভেবেছিলাম চিরকাল দেবদাস হয়েই ঘুরে বেড়াবি। বাবু, তুই না বিয়েতে আসতে চাইছিলি না? তা এখন কেন বসে আছিস? তুই বরং চলে যা, আমরা একটু পরে বৌমাকে নিয়ে আসছি। ইয়াসমিন ঠাট্টা করে বললেন। সবার কথা শুনে সমুদ্র নিজের মাথা চুলকালো। ভীষণ রকমের শান্তি লাগছে বুকের মাঝে। মনে হচ্ছে এই মুহূর্তে সমুদ্রের চাইতে সুখী মানুষ আর কেউই হতে পারে না এই পৃথিবীতে। বাই দা ওয়ে, আমি আপনার শালাবাবু হই দুলাভাই। সেদিন যেই মারগুলো দিয়েছিলেন তা কিন্তু ভুলিনি। সুদে আসলে ফিরিয়ে নিব সব। পিয়াস নিজের দাঁত দেখিয়ে হেসে বলল সমুদ্রকে উদ্দেশ্য করে, যার প্রত্যুত্তরে সমুদ্র চোখ ছোট ছোট করে বলল, আর সবাই মিলে যে নাটক করলে তার বেলা। আমার কথায় সবাই নাটক করেছে, তার জন্য সরি মাই ডিয়ার হাজবেন্ড। প্রথম কথাটি জোরে বললেও শেষের কথাটি আস্তে করে বলল, যেন সবাই স্পষ্টভাবে কথাটি শুনতে না পায়। আরভির কথা শেষ হলে সমুদ্র উঠে দাঁড়ায়। আরভির দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলে, কবুল বলার আগে কি বলেছিলাম মনে আছে?
যাবেন আমার সাথে? আরভি সমুদ্রের হাতের উপর হাত রেখে চমৎকার হেসে সমুদ্রের প্রত্যুত্তরে বলল, চলুন পালাই। কথাটি বলে আরভি উঠে দাঁড়ালে দুজনে মিলে দৌড়ে বাড়ির বাইরের দিকে যেতে থাকে। এদিকে সবাই হতবাক হয়ে দুজনের যাওয়ার পানে তাকিয়ে আছে। এর আগে কেউ কখনো বিয়ের পর বর বউকে এভাবে দৌড়াতে দেখেনি। এই প্রথমবার দেখছে এরকম কিছু। তাদের দুজনকে দেখে মনে হচ্ছে প্রেমিক তার প্রেমিকাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে পালাচ্ছে। সমুদ্র ও আরভি দৌড়ে সমুদ্রের বাইকের কাছে আসে। সমুদ্র বাইকে উঠে বসলে আরভি ও সমুদ্রের পাশ ঘেঁষে সমুদ্রের কাঁধে হাত রাখে। সমুদ্র বাইক স্টার্ট দিতে দিতে জিজ্ঞেস করে, তা ললনা নিজের বরকে নিয়ে কোথায় পালিয়ে যেতে চাচ্ছেন? যাওয়ার ইচ্ছে তো বহুদূর পর্যন্ত, যেখানে পৌঁছাতে হলে এক জীবন যথেষ্ট নয়। তাই আপাতত আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যেতে চাই। তবে চলুন নির্জন কোনো এক জায়গা থেকে মধুচন্দ্রিমাটা সেরে আসি, যেখানে আমি আর আপনি ব্যতীত অন্য কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না, যেখানে আপনার আর আমার মাঝে কোনো প্রকার দূরত্ব সৃষ্টি হবে না, যেখান থেকে শুরু হবে আমাদের নবপ্রেমের সূচনা। বলে বাইক স্টার্ট দেয় সমুদ্র। সমুদ্র বাইক স্টার্ট দিতেই বাড়ির ভেতরে থাকা অধিকাংশ লোক বাইরে চলে এলো। এসে দেখল নববিবাহিত বরকনে বাইকে করে ছুটছে অজানা এক গন্তব্যে। যে গন্তব্য পৌঁছে দিবে তাদের স্বর্গের শহরে, যে গন্তব্য দুজনকে নিয়ে যাবে নতুন এক প্রেমের সূচনাতে। সমাপ্ত।